তো আমাদের ফ্যামিলিতে আমরা ফ্যা হাঁপাচ্ছে বেশি। আরেকটা হচ্ছে গরুটা উঠার সময় দেখবেন সে স্বাভাবিকভাবে উঠতে পারছে কিনা। হচ্ছে ওঠার সময় আপনি কাউন্ট করবেন ১ থেকে ৫। ১, ২, ৩, ৪, ৫ এর মধ্যে গরুটা উঠলো কিনা। বাংলাদেশে এখন একটাই সেক্টর আছে যে সেক্টরটাকে আমূল পরিবর্তন করা সম্ভব এবং বাংলাদেশের একটা বিশাল রেভিনিউ আর্ন করা সম্ভব। একটাই সেক্টর, সেটা হচ্ছে যাদের একটু বুদ্ধি আছে তারাই গরুগুলো কিনে নিয়ে এসে একটু কার্বোহাইড্রেট যুক্ত খাবার বেশি দিয়ে এটাকে সেল করছে। মূলত লাভবান হচ্ছে তারাই। এই যে শর্ট টার্ম প্রজেক্টের ক্ষেত্রে যারা এটা ব্যবহার করছে এটা একসময় থাকবে না। ডাক্তার নাবিল আমাদের রংপুরের, উনি তো একজন বিশিষ্ট ব্যক্তি। উনি পর্যন্ত ব্রয়লার নিয়ে একটা কথা বলতেছে, দেখলাম। ব্রয়লারে কি বলছে? ব্রয়লারে বলছে ব্রয়লারের ডিম কেউ খাবেন না। আচ্ছা, উনি কি জানে ব্রয়লারের ডিম কোনটা? ব্রয়লারের ডিম আজ পর্যন্ত মানুষ চোখে দেখছে? মানুষ যা দেখতেছে সব লেয়ারের ডিম। অসুস্থ গরুকে অনেক সময় বিভিন্ন মেডিসিন দিয়ে চিকিৎসা পদ্ধতিটা কন্টিনিউ করে, সেটা না বোঝানোর সময় অনেকে করে ফেলে। এখন ওই গরুগুলো কেনার পরে যদি খাওয়া হয় সেটা কি আমাদের উপর কোনো ইফেক্ট পড়ে কিনা? অল্প পুঁজি নিয়েও করা যাবে, তবে তার শক্তি থাকতে হবে। তার অ্যাসেট হলো তার শরীরের শক্তি। তার শরীরে যদি শক্তি থাকে এবং সেভাবে যদি সে করতে পারে, এইটা গরুটা হচ্ছে একটা যন্ত্র। গরু অনেক সময় লাথি দেয়, গুতা দেয়। হ্যাঁ, আমি যাওয়ার সাথে ওর সাথে এমনভাবে কথা বলার চেষ্টা করি, কারণ ওদের কিন্তু একটা সেন্স বেশি আছে, আল্লাহ দিচ্ছেন এটা। তার মানে ওরা বোঝে আপনি কোন ইন্টেনশনে গেছেন, ওরা কিন্তু বোঝে এটা। যেসব গরু আপনি গাড়িতে উঠানোর সময় খুব বেশি হাঁপাচ্ছে, উঠাতে গিয়েই মনে হচ্ছে যে খুব বেশি সে এরকম করতেছে, তো এই গরুটা আপনি মনে হতে পারে যে তাপমাত্রা বেশি, এটাকে গরমের কারণে গাড়িতে উঠাচ্ছি, একটু হাঁপায় গেছে, এই জন্য এরকম করতেছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্ততা কেমন যাচ্ছে এখন? ব্যস্ততা তো সবসময়ই থাকে, তারপরেও এখন নানান ধরনের রোগ ব্যাধি ছড়ায় পড়ছে, যার জন্য একটু ব্যস্ততা বেশি আর কি। লাস্ট খামারে কবে গেছিলেন? লাস্ট খামারে গতকালকে। গতকালকে? প্রায় কি খামার ভিজিট করা হয়? হ্যাঁ, এভরিডেই। মানে প্রায়, মানে যখন আমার অন্য কোনো প্রোগ্রাম থাকে, বিভিন্ন ধরনের প্রোগ্রামে, প্রোগ্রামগুলো ম্যাক্সিমামই খামার বেসড। তারপরেও খামার ছাড়া প্রোগ্রাম হলে সেই সময়টা গ্যাপ। তাছাড়া খামার আছেই সবসময়? মোটামুটি। খামারের মধ্যে এখন বর্তমানে সবচেয়ে কমন কোন রোগটা দেখতেছেন আপনি এই সময়ে এই সময়? এখন এফিমেরাল ফিভার, বোভাইন এফিমেরাল ফিভার, BEF, এটা একটু বেশি দেখা পড়ছে। এর পাশাপাশি সারা বছরই হয়, সেটা হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, খুরা রোগ। সেটারও ব্যাপকতা কিন্তু এখন বাড়ছে, সেটা পাচ্ছি। আর লাম্পি স্কিন ডিজিজ, এটাও কিন্তু গরমে হতো, এখন হয়তো ব্যাপকতা কম আছে, বাট ওটাও আছে। এই ৩টাই মোটামুটি খুব বেশি দেখা পড়ছে আর কি, চোখে পড়ছে। আপনার কনটেন্ট গুলা মানে আমার অনেক পছন্দের বলতে গেলে। আমার অনেকদিন আগে থেকে দেখা হতো। তো আপনার মানে আপনাকে যখন এনালাইসিস করতেছিলাম, তখন দেখলাম যে আপনি এত সুন্দর করে সবকিছু বিশ্লেষণ করতে পারেন। তো এই জার্নিটা শুরু হয়েছিল কবে মেইনলি আপনার? জার্নি আসলে আমার শুরু যখন আমি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ডিগ্রি কমপ্লিট করি, তখন থেকেই মেইনলি। আচ্ছা, কত সালে? ২০০৮ সালের ডিসেম্বরে। ২০০৮। তো রংপুরে বদরগঞ্জে আমার রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড একটা কোম্পানিতে জব হয়। ওখান থেকেই আসলে ফিল্ডের যাত্রা। তখন থেকেই ডেইরিটাকে ছাড়তে পারি নাই। ডেইরি নেশাটা চলছেই আর কি তখন থেকে। তারপরে আস্তে, আস্তে বিভিন্ন ধরনের জব চেঞ্জ করছি এবং ওই ডেইরির সাথেই লেপ্টে গেছি বলা চলে আর কি। এবং এইভাবেই আস্তে, আস্তে যাত্রা শুরু। তবে অনলাইনে, যেটা ২০২২ এর পর হয়তো ২৩ এর দিকে আমি মূলত অনলাইনে আসি। তার আগে যে ব্যাপ্তিটা আমার ছিল সেটা আরো বিশাল কর্মযজ্ঞ ছিল। তো অনলাইনে আসার ফলে হয়তো ওই কর্মযোগ্যতাটা একটু কমে গেছে। কারণ এখানেও সময় দিতে হয়। অবশ্যই। কিন্তু যাত্রা আমার ওই তখন থেকেই, বিশ্ববিদ্যালয় পাশ করার পর থেকে একটা দিনও আমি বসেছিলাম না। এভরিডে, প্রত্যেকটা দিনে আজ পর্যন্ত অসুস্থতা বাদে চলছি। একেবারে কি ভার্সিটির পর থেকে চিন্তা ছিল যে না আমি এরকমভাবে মানব সেবাতে একটা অংশগ্রহণ করব বা এই চিন্তাধারা থেকে কি আসলে আসা হয়েছিল? নাকি অনেকেই থাকে না যে এটা আমার একটা প্রফেশন যার কারণে আমি করতে হবে। এখান থেকে একটা আর্নিং সোর্স আছে। এই কারণে আমি করতেছি। আরেকটা হলো মানব সেবা। মানে কোন দিকটাকে বেছে নেওয়ার উদ্দেশ্যে আসলে করা? আসলে আমার বাবার ইচ্ছা ছিল, আমার বাবা ছিলেন উপজেলা কৃষি অফিসে একজন কর্মচারী ছিলেন। উনার ইচ্ছা ছিল যে আমার ছেলেকে কৃষিবিদ বানানো আচ্ছা, 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 আচ্ছা। এবং উনি স্বপ্ন দেখতেন কৃষি অফিসার বানানোর। আচ্ছা। তো আমি হাজী দানেশে
যেহেতু তখন কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও হুম, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিটা হলো মেজর। মেজর। তখন ওখানে এগ্রিকালচারে চান্স পাই। ভর্তি হলাম। বাবাও সাদরে ইয়ে করলো। হুম, কিন্তু এর পাশাপাশি দিনাজপুর সরকারি ভেটেরিনারি কলেজ, হুম। ওটার প্রতি আমার একটা আসক্তি জন্মে। আচ্ছা। যে ওখানে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এই হ্যাঁ, শব্দটা আমার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করে। যে ডিগ্রিটার শুরুতেই ডক্টরাস। ডক্টর আছে, এক্সাক্টলি। আমার কাছে খুব নাড়া দেয়। হুম, এবং তখন আমি চেষ্টা করি যে ওইখানে যাওয়ার। হুম। ওখানে চান্স পেলাম। বাবার অমতেই আসলে এখানে আসা। আচ্ছা। এবং ফ্যামিলির সবার অমতেই বলা যায়। বাবার অমত মানে সবারই অমত। সবার এমন। হ্যাঁ। তারপরেও আ কোর্সটা আমার মার জন্য কমপ্লিট করা হয় হুম, এবং তারপর থেকেই যেহেতু ওই শব্দটা আমাকে আকর্ষণ করায়, হুম, আর এই শব্দটা ডিগ্রির মধ্যে থাকে এবং এর পরবর্তীতে কার্যক্রমগুলোতেও আমার আস্তে, আস্তে আ এটার মধ্যেই ডুবে যাওয়া আরকি। আর প্যাশন বলতে মানুষের জন্য কিছু করার যে প্রয়াস, এটা তো থাকেই। হুম, অবশ্যই। আমি ওই ভার্সিটির তে থাকা অবস্থায় তখনই আমার মাথায় ছিল যে বড়, বড় অপারেশন হবে গরুর, হ্যাঁ, অবশ্যই। ছাগলের বড়, বড় অপারেশন হবে। একটা অপারেশন থিয়েটার থাকবে, যে থিয়েটারে আ গরুগুলোকে শোয়ানো হবে। এটা আমার মাথায় ছিল। যে গরু শোয়ানো থাকবে, গরু অপারেশন টেবিলে থাকবে, হুম, কিন্তু ডক্টর ঘুরবে। ডক্টরের চারপাশে ঠিক স্পাইডার-ম্যান যেরকম, হুম, ডক্টরের চারপাশে এরকম বডির অনেকগুলো হার্নেস লাগানো থাকবে। ডক্টর পারলে উপরে এ এসে কাজ করতে পারবে, সাইডে যেতে পারবে, বামে, ডানে, উপর, নিচে। ডক্টর আপ-ডাউন হবে। অ্যানিমাল যেহেতু বড়, একে তো আর আপ-ডাউন করানো যাবে না। হুম। বিভিন্ন দিকে মুভ করানো যাবে না। ডক্টর ঘুরবে। এরকমটা আমার স্বপ্ন ছিল আরকি। তারপর থেকে আস্তে, 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 আস্তে নিজের প্রতিষ্ঠান, নিজের কার্যক্রম এগুলোর ব্যাপ্তি বাড়তে থাকে আরকি। আর মানুষের সেবা দেওয়ার পাশাপাশি মনে হয় যে এই প্রাণীগুলোকে সেবা দেওয়াটা, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। মানুষের সেবা করার জন্য তো অনেক জিনিস আছে। মানুষকে খাবার দেয়া, মানুষের চিকিৎসা করা, মানুষের কর্মসংস্থান করা। হুম, তো আমার কাছে প্রাণীগুলো বেশি ইম্পোর্টেন্ট। এই প্রাণীগুলোর সেবাটা এটা আমার কাছে বেশি ইম্পোর্টেন্ট। যে ও আসলে কি ভাবলো? আমি যখন একটা অ্যানিমেলকে ট্রিট করতে যাই, তখন ওকে বেশি কনসেনট্রেট করি আমি। এবং ওর সাথে আমি একটা চেষ্টা করি যে একটা আলাদা লিঙ্ক তৈরি করার। যে সে যেন আমার সাথে আ ইয়া না করে। যেমন গরু অনেক সময় লাথি দেয়, গুতা দেয়, হ্যাঁ? আমি যাওয়ার সাথে ওর সাথে এমনভাবে কথা বলার চেষ্টা করি, কারণ ওদের কিন্তু একটা সেন্স বেশি আছে। আল্লাহ দিছেন এটা। অবশ্যই। তার মানে ওরা বোঝে। আপনি কোন ইনটেনশন এ গেছেন, ওরা কিন্তু বোঝে এটা। আমাকে আজ পর্যন্ত তেমন কোনো ক্ষতিকর অবস্থায় পড়তে হয় নাই। আ বীভৎস অবস্থায় পড়তে হয় নাই যে গরু এমনভাবে লাথি দিছে, পড়ে গেছি, এটা সেটা এরকম পড়তে হয়নি আরকি, আল্লাহর রহমতে। তবে এটার জন্য একটা আমার মনে হয় যে ওইটা একটা বড় ফ্যাক্টর। যে ওদের সাথে আমরা মিলতে পারছি কিনা। হুম। না, ইসলামও তো আমাদের বলা আছে যে প্রাণীর প্রতি একটা সেবা করাটা একটা হ্যাঁ, সবচেয়ে মুখ্য কাজ এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা সবসময় করতো। তো ওই জায়গা থেকে একটা সফট কর্নার তো আমাদের তৈরি হয় সবসময় প্রাণীর প্রতি। প্রাণীর প্রতি এটা থাকেই। আবার আমি বিসিএস এ ৩ বার ভাইবা দিছি। হুম, আমার হয়নি। হুম, তারপরে অনেকগুলো ব্যাংকে আমি ভাইবা দিছি, হুম, হয়নি। হুম, অনেকগুলো জব করছি। প্রায় ১৩ টা হবে। হুম, তো এই স্বল্প সময়ে এতগুলো জব করছি। কিন্তু আমার কাছে মনে হইছে যে কোনটাই আমার জন্য না। আচ্ছা, যখন লাস্টলি দেখলাম যে এটাই আ আমাকে টানতেছে, হুম, যে আসলে এখান থেকেই আমাকে শুরু করতে হবে। আমার ২০০৮ এ জার্নি শুরু। হুম। কিন্তু আমি শুরু করছি ২০১৬ তে। ৮ টা বছর আমার শুধু এগুলো করতেই গেছে। কিন্তু লাস্টলি ১৬ সাল থেকেই আমার আসলে শুরু। ভেটেরিনারি হেলথ কেয়ার যে একটা ডায়াগনস্টিক ল্যাব রংপুরে হুম, সেট করা, এখান থেকেই আমার মূল গবেষণার যাত্রা বা এই যে প্রাণের প্রতি যে বিশদভাবে কাজ করার যে ইনিশিয়েশন, এখান থেকেই শুরু হয়। আপনি অফ ক্যামেরা একটু আগে বলতেছিলেন যে, মানে আপনার এই জার্নিতে কেউ আপনাকে হেল্প করে নাই। আপনি একাই স্ট্রাগল করে বিশেষ করে আপনি আপনার ছোট ভাইয়ের হুম, কথাও হুম। বললেন। ওই জার্নিটা একটু আমাদের সাথে শেয়ার করেন। আসলে ছোটবেলাতে আব্বা তো ৩য় শ্রেণী কর্মচারী ছিলেন। হুম, তবে অনেক, অনেক উদার মনের মানুষ ছিলেন। অনেক, আচ্ছা। অনেক লোকজন আমাদের বাসায় আসতো, ফ্যামিলির লোকজন। তো
স্যার একটু পানি। আমার মনে পড়ে ৩৩০০ কত টাকা বাবা বেতন পেতেন। তো আমাদের ফ্যামিলিতে আমরা ফ্যা আপনি খুব ইমোশনাল হয়ে যাচ্ছেন বারবার। আপনার বাবা বেঁচে নাই? এটা আসলে হ্যাঁ, হুম, এটা আমার জন্য খুব, হুম। খুব খারাপ একটা প্রশ্ন। তো যেটা বলছিলাম আরকি যে আ আ আব্বা একটা ছোট জব করতেন। ইনকামও কম ছিল। তো ওই সময়টাতে আমাদের ফ্যামিলিতে অনেক লোকজন আসতো, আত্মীয়স্বজন আসতো। এমনও দিন গেছে যে আমি দেখছি যে ১৮ জন করে মেম্বার আমাদের ফ্যামিলিতে। ১৮ জন মেম্বার, ওনার বেতন মনে হয় ছিল ৳৩৩০০। তো কখনো আ ওনাদের সাথে অ্যা খারাপ আচরণ দেখিনি। তো যা হোক, ওই সময়টাতে আমরা খুব স্ট্রাগল করেই ৪ ভাই-বোন বড় হই। তো এখানে বাবা তো জব করতেন। বাবা ইনকাম নিয়ে ব্যস্ত ছিল। মেইনলি যে সাপোর্টটা আ আজকের ডাক্তার মোহাম্মদ তৌহিদুল ইসলামের পিছনের যে ডক্টর, এটা হচ্ছে আমার মা। হুম, আচ্ছা। তো আমি দেখি যে একদম ছোটবেলায় যখন আ উম খুব মুরগি পালতাম। মুরগি, হাঁস, হুম, ছাগল এগুলো কিন্তু একদম, আ আমরা গ্রা চাকরিজীবী সন্তান, আ উপজেলায় থাকি। তারপরেও এগুলো কিন্তু মা করতেন। হুম, অনেকেই একই বিল্ডিংয়ের মধ্যে ইউনিট আছে ৪ টা। একটা উপরে আছে ভেটেরিনারি সার্জন, ফার্স্ট ক্লাস অফিসার। তারপরে আগে ছিল কিন্তু কোয়ার্টারগুলোতে এরকম ছিল। হুম, একপাশে আছে ইঞ্জিনিয়ার, একপাশে হচ্ছে আমরা আছি। তো ওরা তো সব পরিপাটি। আ আমরা একেবারেই ওই মুরগি পালতো মা, হ্যাঁ? সবজি চাষ করত। তো এগুলো যাইতো না আরকি। হুম, কিন্তু এই সময় আমি দেখতাম যে মা একটা মুরগির পা ভেঙে গেছে। তো দেখতাম যে মা প্লাস্টার করে দিছে। ছোট ২ টা কাঠি দিয়ে আ ওই টেপ দিয়ে প্লাস্টার করে দিছে। দেখতাম যে ৪-৫ দিন পরে ঠিকই ওটা ভালো হয়ে গেছে। আবার দৌড়ে বেড়াচ্ছে। হুম, 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 তো আজকের ডাক্তার তৌহিদের পিছনে ওই ডাক্তারটা হচ্ছে মূল। কারণ উনি আমাদের ফ্যামিলির টোটাল মেম্বারদেরকে মেইনটেইন করা, নারিশ করা এবং আমাদের পড়াশোনার প্রতি বিশেষ একটা যত্ন নেওয়া। তো ওই যে হয় না? বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় বিভিন্ন জেলায়, যে গর্ভধারিণী বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া থাকে। হুম, হুম, যে সেরা গর্ভধারিণী। হুম, 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 তো আমার মনে হয় যে উনিও একজন। কিন্তু আমরা তো আসলে ফোকাসড হওয়ার
মতো না। আমরা আসলে নিজেদেরকে এক্সপ্রেস করতে চাই না। যেমন আমিও ভেটেরিনারিয়ান, মানে এমন একটা যে আমার মা ছোটবেলায় দোয়া করতেন। আমি দেখতাম যে খুব আমাদের সামনে বলতেন যে আমার সন্তানগুলো যেন সমান হয়। আমার সন্তান যেন কেউ কম বেশি না হয় আল্লাহ। এটা তুমি করি। তো যেভাবেই হোক, মানে সেটা যে মাধ্যমেই হোক। আমি দেখেছি যে আমি তো একজন ভেটেরিনারিয়ান, ডাক্তার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমার ছোট ভাই, সেও একজন ভেটেরিনারিয়ান, ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান তোফায়েল। আমার বড় বোন, সে হচ্ছে প্রাইমারি টিচার, মাকসুদা বেগম। আমার ছোট বোন, সেও হচ্ছে প্রাইমারি টিচার, মাহমুদা বেগম বা মাহমুদা খাতুন। তো দেখেন যে আল্লাহ যে পিতামাতার দোয়া কবুল করে, আমার কাছে মনে হয় যে এটাও একটা বিষয়। যে একেবারে উনি যেটা ছোটবেলা থেকে বলতেন, এটাই আমরা ব্যক্তি জীবনে একেবারে সবাই মানে এভাবে যে মিলবে, এটা আমার কাছে এখন মনে হয় যে এটা মনে হয় আল্লাহ কবুল করছেন। তো এই জার্নিটার পিছনে এই যে স্ট্রাগলের পিছনে আমরা আজকে স্ট্রাগল করার যে স্ট্যামিনাটা পাই, এটা কিন্তু আমাদের মাকে দেখি। এবং আমার বাবা সারাদিন জব করে আসার পরেও, সন্ধ্যার পরেও উনি কখনো বসে থাকতেন না। সকালবেলা উঠে হলেও কৃষির প্রতি, উনি যেহেতু কৃষিতে জব করছেন, উনি এসে মানে সকালবেলা থেকে আমাদের কাজ শুরু হইতো। সকালবেলা উঠে জমিতে যেতে হতো, উনিই সবার আগে আমাদেরকে ঘুম থেকে উঠে নিয়ে যেত। নিয়ে যাওয়ার পরে আপনার ধরেন যে জমির ঘাস উঠানো, তারপরে কোনো ক্ষেত্রে ধান কাটা, কোনো ক্ষেত্রে ধান উবায় নিয়ে আসা বা উঠায় নিয়ে আসা, তারপরে ধান মাড়াই করা থেকে শুরু করে ভুট্টা, আমাদের ওইদিকে প্রচুর ভুট্টা হয়, ভুট্টার যাবতীয় কাজ আমরা সবাই ফ্যামিলি মিলে একসঙ্গে করতাম। এবং এই কাজগুলোতে উনি কখনো বসে থাকতে দিতেন না। তো আমরা বলতাম যে মাসের কি একটা দিনও নাই যেটা রেস্ট করার মতো? সকালবেলা উঠেই যে ঘুমটাও কমপ্লিট হয় না, এই ডাকাডাকি। আবার সন্ধ্যা হলেই তখন তো হারিকেনের আলো, তো তারপরেও বিদ্যুৎ ছিল, কিন্তু হারিকেন আগেই পরিষ্কার করে রাখা লাগতো সন্ধ্যার সময়। কারেন্ট চলে গেলে হারিকেন জ্বালাইতে হবে, লাইন ধরে বসাইতো। মা কিন্তু বেশি লেখাপড়া করেনি, আপনার ধরেন যে 8 পাস মনে হবে। তো আমার বাবা ডিগ্রি পাস ছিলেন। তো বাবা তো পড়াশোনার দিকে অত বেশি ছিলেন না, ওই সংসারের ঝামেলার কারণ উনি এমন একটা মানুষ ছিলেন যে শুধু আমাদের যে 4 ভাই বোন তা না, ওনার বাবার মানে আমার দাদার যে সন্তানগুলো আছে সবার এস্টাবলিশমেন্টের পিছনে উনি হচ্ছে মেইন। কারণ উনি আমার দাদার বড় ছেলে ছিলেন। তো এই যে 51টি পরিবার এবং 51টি পরিবারের মধ্য থেকে মানুষের সংখ্যা যে বাড়ে, যে মানুষ বেশি ডেভেলপ হয়, এটা আমাদের ফ্যামিলির মধ্যে আছে। কারণ আমার চাচারা সবাই চাকরিজীবী এবং সবাই স্টেবল। এবং আমার ওই দিক থেকে আমরা যদি বলি যে আসলে সবাই যদি ফ্যামিলিগতভাবে অ্যাগ্রিগেটেড অবস্থায় থাকে, তাহলে কিন্তু ওঠা খুব বেশি কিছু হয় না, মানে সবাই কিন্তু উঠে যেতে পারে। কোন জায়গা থেকে বললাম, গেছি কিন্তু কেটে। আপনার বাবার জার্নিটার কথাই বলছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সবারই যেরকম একক ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা করা, দেখা যাচ্ছে যে এত সংকটের মধ্যেও আমরা কিন্তু সবাই স্টেবল হয়েছি। সবাই কিন্তু আমরা আমাদের জায়গায় মোটামুটি স্টেবল শুধু না, আমরা অনেক মানুষের কর্মসংস্থান করতে পারছি। আমার কাছে অনেকগুলো মানুষ আছে, আমার ছোট ভাইয়ের কাছে আমার থেকে বেশি মানুষের কর্মসংস্থান তার মাধ্যমে হয়। আলহামদুলিল্লাহ। তো এইটা আসলে আমি মনে করি যে পিতামাতার আশীর্বাদ তো লাগবেই। অবশ্যই। এর পাশাপাশি উনি যে স্ট্রাগল করার যে একটা স্পিরিট, এটা আমার বাবার কাছ থেকে শেখা। মানে উনি থামতে দিতেন না, আবার শুরু, থামতে দিতেন না, আবার শুরু। এখন মনে করি যে ট্রেনিংগুলো ফ্যামিলি থেকেই দরকার স্ট্রাগলের। তো যাক, এটা ছিল আমার ফ্যামিলিগত বিষয়। তারপরে বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পেলাম, আমাদের পুরা ইয়ার মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তো, আর আমি প্রথম আর কি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই লাইনে, সায়েন্সের লাইনে, এবং আমাদের পুরা গোষ্ঠীর মধ্যে আমি প্রথম হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা। প্রথম শুরু হয়। তো তারপরে আমি যখন এটাতে শুরু করলাম পড়াশোনা,
চড়াই উতরাই পেরিয়ে শেষ করলাম। হুম, স্বপ্নটা ছিল যে বিসিএস ক্যাডার যে হব, হুম। এমন স্বপ্ন আমাকে দেখানোর মতো কেউ ছিল না। আচ্ছা। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে পাশ করলাম, হুম, এরপরে আমি মেডিকেলে যাব, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ব, নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ব, কোথায় পড়ব, এটা বলার মতো লোক এলাকায় ছিল না। একজনের কাছে গেলাম, যে বড় ভাইয়ের কাছে, যে আসলে আমি তো মেডিকেলে পড়তে চাই, হুম, ডাক্তার হুম, হতে চাই, হুম, হুম। কি পড়া লাগবে বা কি কোন ধরনের স্টাডি করতে হবে? এর আগে তো বলছে কেউ পড়ে নাই। না, হুম, হচ্ছে যে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এগুলা হুম, বেশি করে হুম, বললেই হুম, হবে। তারপরে আমি যখন গেলাম, আমার বাবার যে কৃষি অফিসার ছিলেন, হুম, বাবার অফিসের, ওনার মাধ্যমে আমি রংপুরে আসি। রংপুরে কোচিংয়ে ভর্তি হই। ওই কোচিংয়ে ভর্তি, ওটার মধ্যেও একটা ইয়ে আছে যে কোচিংয়ে আমি থেকে ওখানে সার্ভিস দিতাম, আবার পড়াশোনা করতাম। বিশাল বিষয়। তো ওইখানে ১ম বার আ তেমন কিছু হয়নি। কারমাইকেলে ভর্তি হলাম হুম, হুম, কেমিস্ট্রিতে। তারপরের বার আ চান্স পেলাম হচ্ছে হাজী দানেশে। তো দেখলাম যে বাংলা ইংলিশের তো অত বেশি ওখানে ইয়া নেই। ওখানে ফিজিক্স। জুলজি, অ্যা বোটানি, তারপরে হচ্ছে যে কেমিস্ট্রি, তারপরে হচ্ছে ফিজিক্স, এগুলোই বেশি দরকার। হুম, তো এরকম জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম, বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে জার্নিটা শেষ করে যখন ফিল্ডে নামবো আসলে, কর্মজীবনে প্রবেশ করব। কর্মজীবনে প্রবেশের ১ম এই আ একটা কোম্পানি দিয়ে শুরু করি হুম, রংপুরের, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। তারপরে আমার ক্লাসে টিচাররা বলতেন সে সময় যে, এই যে বললাম না যে বিসিএস এর স্বপ্নটা কেউ দেখায়নি। হুম, কারণ হলো আমাদের যে টিচাররা ছিলেন বিশ্ববিদ্যালয়ের, অ্যা হুম, ওই টিচাররা বলতেন যে ভেটেরিনারিয়ান যারা, তারা সরকারি চাকরিতে যত টাকা পায় তার থেকে বেসরকারিতে অনেক বেশি টাকা পায়। হুম, আসলেও তাই। যে সেই সময় একজন ভিএস বেতন পেতেন ৳৬,০০০। হুম, আর ফিল্ডে যারা এনজিওতে কাজ করতেন, যারা বেসরকারিতে কাজ করতেন, তারা পেতেন ৳২৫,০০০। ৪ গুণ বেশি। অবশ্যই। হুম, এবং আমাকে বলতেন, টিচাররা অনেকেই বলতেন, আমার এটা আমি কাজ করতাম বেশি, যে ওখানে ৳১,০০,০০০ বেতন কোনো বিষয় না। হুম, কারণ বের হওয়ার পরে আমার যে আসলে বিসিএস দিতে হবে, এই ধরনের চিন্তাভাবনা মাথায় ছিল না। হুম, আমি তখন মনে করতাম যে বেসরকারি কাজ করব এবং নিজের কাজের বিনিময়ে টাকা ইনকাম করতে হবে, বহু টাকা ইনকাম করতে হবে। হুম, তারপরে বেসরকারিতে আসলাম, এসে দেখি একই কাজ। কোম্পানিতে যা কাজ, তারপরে হচ্ছে যে এনজিওগুলোতে যা কাজ, কোনো জায়গাতেই আমরা যে ভেটেরিনারিয়ানের অ্যাকচুয়াল যে কাজ, এই সেগুলো কাজটা ইউজ কোথাও নাই। হুম, এই কাজটা কোথাও নাই। এখানে সবগুলোই কোনো না কোনোভাবে চেঞ্জ করে নিজের স্বার্থকে হাসিল করার জন্য বিভিন্নভাবে ভেটেরিনারিয়ানদেরকে ইউজ করা হচ্ছে। বাংলাদেশে নো ওয়ান জব, কোনো জব নাই যে জবটা একদম ভেটেরিনারিয়ানদের জন্য সোল। তাহলে এই ভেটেরিনারিয়ান কিভাবে নিজের মন থেকে একটা সেবার ব্রত নিয়ে কাজ করবে? সে যেভাবে পড়াশোনা করে আসলো, ফিল্ড তার জন্য ওভাবে তৈরি নেই। যার জন্যই আমার একের পর এক চেঞ্জ। এই যে ১২ টা জবের কথা বললাম, প্রত্যেকটা জায়গায় কনফ্লিক্ট হইছে আমার সঙ্গে, শুধু কাজ নিয়েই। আমি কাজ করতে কোনো ইয়া নাই। আমি দিন-রাত একাকার করে কাজ করি, যেখানেই করি না কেন। আমার অফিস টাইম ৫টা, ৫টা মানি না আমি। আমার রাতে ১১টা বাজলেও আমি কাজ শেষ করব। কিন্তু কাজগুলো ভেটেরিনারিয়ানদের জন্য নয়। এই জায়গাটাই অনেক বড় একটা সমস্যা এবং যার কারণেই আজকে আমাদের এই সেক্টরটা আ ডেভেলপ হওয়ার জন্য যে জায়গায় যাওয়ার কথা ছিল, সে জায়গায় যেতে পারছে না। ভেটেরিনারিয়ানরা যে ইনপুটটা দেবে, এই ইনপুটটা দেওয়ার জায়গাটা তৈরি করতে পারছে না। হুম, অবশ্যই। এই যে পরবর্তীতে বেসরকারি লেভেলে কাজ করতে এসে আমার যেটা মনে হলো যে, এটা তো আমাদের জন্য না। আমি এতগুলো চেঞ্জ করার পরেও আমি কোনো চেঞ্জ পাইলাম না। যে ন্যাশনাল এনজিও গুলোতে করলাম, ইন্টারন্যাশনাল এনজিও গুলোতে করলাম, দেখি একই। তখন মনে হলো যে না, আমাকে নিজে কিছু করতে হবে। তখন সব বাদ দিলাম। বাদ দিয়ে নিজে একটা প্রতিষ্ঠান করলাম ২০১৬ সালে রংপুরে। হুম, ভেটেরিনারি হেলথ কেয়ার, হুম, যেটা বাংলাদেশের আমি বলব ২ টা বিভাগ, রাজশাহী এবং রংপুর বিভাগের মধ্যে ১ম ভেটেরিনারিয়ানদের চেম্বার। যেটা এতদিন আমি দেখিনি। আমার দেখে মনে হইছে
একটা ভেটেরিনারিয়ানের চেম্বার মানে একটা ওষুধের দোকান হতে হবে। পিছনে ওষুধ সাজানো থাকবে আর ভেটেরিনারিয়ান ওখানে বসে থাকবে, ওইখানে প্রেসক্রিপশন করবে। হুম, তো আমরা তো নিজেদেরকে মনে করি ডক্টর। তো ডক্টরের তো এরকম চেম্বার হওয়ার কথা না। একটা হোমিও ডক্টর বা হোমিওর যে একজন ডক্টর আছে, আমি হোমিওর যে ডিগ্রি নিছে সেটা না। তাছাড়াও যারা ফিল্ডে প্র্যাকটিস করতেছে, দোকান দিছে, হুম, 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 তাদেরও একটা চাঁদযুক্ত সাদা একটা পর্দা থাকে। হুম, হুম, এই হুম, পর্দার মধ্যে ওরা সেবা দেয়। সেবা দেয়, হ্যাঁ। আর আমার ভেটেরিনারিয়ানের এরকম কিছুই নাই যে বোবার একটা চিকিৎসা করতেছে, যে বোবার, যে কিছুই বলতে পারে না। হুম, কঠিন কাজ। সে ও এত ডিফিকাল্ট একটা কাজ, হুম, সেই কাজটা তার একটা চেম্বার নাই, তার একটা বসার ডেকোরেশন নাই, ডেকোরাম নাই। এটা আমাকে প্রথম হিট করে যে এই জায়গাটায় আগে চেঞ্জ আনতে হবে। আমি এটা শুরু করি। এলাকার লোকজন, ওই রংপুর বিভাগীয় শহরের মধ্যেই, হুম, তো আশেপাশের লোকজন সবাই বলছে একে মাছি মারতে হবে হুম, সামনে। হুম, হুম, ডাক্তার বসছে মাইক্রোস্কোপ নিয়ে, যে ব্লাড টেস্ট করে, গোবর টেস্ট করে তারপরে চিকিৎসা দেবে। গরুর চিকিৎসার কি এই সময় আছে নাকি? হুম, এখনই দিতে হবে, ইনস্ট্যান্ট গেছি, এখনই চিকিৎসা দিতে হবে। হুম, তো আমি এই চেঞ্জটা শুরু করি যে আসলে চিকিৎসা হতে হবে চিকিৎসার মতো, ভেটেরিনারিয়ান হতে হবে ভেটেরিনারিয়ানের মতো, ভেটেরিনারিয়ানের বসার জায়গাটাও হতে হবে সেরকম। এটা যখন শুরু করি আস্তে 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 এই চেঞ্জটা নিয়ে আসতে আমার প্রায় 7 বছর সময় লাগে। 7 বছর প্রায় সময় লাগে, এবং 7 বছর পরে আমি এটা সফলতার মুখ দেখি যে হ্যাঁ, মানুষ আসছে, হুম, মানুষ আসছে। আমার এমন দিন গেছে সারাদিন ফিল্ডে প্র্যাকটিস করছি, সারাদিন গরুর চিকিৎসা করছি। একটা ছেলেকে বসায় রাখছি, ওই ছেলেটা সারাদিন বসে থাকতো শুধু এন্টারটেইন করার জন্য, চা নাস্তা খাওয়ানোর জন্য। সন্ধ্যাবেলায় এসে স্যাম্পল নিয়ে এসে বসছি, স্যাম্পল টেস্ট করছি, পরের দিন চিকিৎসা দিছি। কষ্ট হয়েছে, কিন্তু 7 বছরের মাথায় আমি এটা সফলতার মুখ দেখি যে হ্যাঁ, এটাই হওয়া উচিত। এইভাবেই আমাদের সেক্টরটাকে চেঞ্জ করা উচিত। অ্যাকুরেট ডায়াগনোসিস, অ্যাকুরেট ট্রিটমেন্ট, এটা লাগবে। আমরা যদি ডক্টর হতে চাই, আমরা যদি ডক্টর হিসেবে নিজেকে শো করতে চাই, শুধুমাত্র একটা গেটআপ, একটা টেবিল, একটা সুন্দর বসার জায়গা হলেই চলবে না। আমার অবশ্যই। সাউন্ড একটা ট্রিটমেন্টের লাইন হতে হবে। সেটা কই থেকে আসবে? সাউন্ড একটা ডায়াগনস্টিক পলিসি থাকতে হবে। তারপরেই হবে। কিন্তু আমাদের দেশের চিন্তা করে দেখেন, দেশে একটা উপজেলায় একজন ভেটেরিনারিয়ান। একটা উপজেলায় ২ টা পোস্ট। একটা হচ্ছে উপজেলা লাইভস্টক অফিসার, একটা হচ্ছে ভেটেরিনারি সার্জন। ম্যানেজ ২ জন ভেটেরিনারিয়ান। কোনো জায়গায় একজন নাই। একটা পোস্টে লোকই নাই। আমি যদি আমার রংপুরের পীরগাছা উপজেলার কথা বলি, ওখানে ৪ লক্ষ গরু আছে। আপনি বলেন ৪ লক্ষ গরুর জন্য আমি লাস্ট মান্থের আগের মান্থ পর্যন্ত ওখানে একজন ভেটেরিনারিয়ান ছিল। ৪ লক্ষ গরুকে, এই ভেটেরিনারিয়ানটাকে যদি টুকরা, টুকরা করে ৪ লক্ষ ভাগ করেও যদি দেওয়া যায়, আমার মনে হয় এতটুকুও পড়বে না। হুম, অবশ্যই। তাহলে ৪ লক্ষ গরুর যেখানে একটা ডাক্তার নাই, আপনার এটাও তো একই মেডিকেল সায়েন্স। হুম, অবশ্যই। তাহলে হিউম্যানের ক্ষেত্রে আপনি দেখেন একটা উপজেলায় ১২ জন ডক্টর আছে। তাও অপ্রতুল। কিন্তু সেখানে কি হয়? সেখানে হাজার, হাজার লোক আসে একটা টেবিলের সামনে। উনি কিন্তু প্রেসক্রিপশন করে দিয়েই ক্ষান্ত হতে পারছেন। হুম, আর আমার পেশেন্টটা কি? আমার পেশেন্টটাকে যেতে হচ্ছে ওই বাড়িতে। গোয়ালঘর থেকে তো ওকে নিয়ে আসার উপায় নাই। তাহলে একজন ভেটেরিনারিয়ান সারাদিন মিলে সর্বোচ্চ হলে ২০ টা গরু দেখতে পারবে। তাহলে যেখানে ৪ লক্ষ গরু আছে, অন্য অ্যানিমেল বাদই দিলাম। কুকুর বাদ দিলাম, বিড়াল বাদ দিলাম, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি, এগুলো সব বাদ দিলাম। ট্রেনিং বাদ দিলাম। একটা ভিএস এর দায়িত্ব দেওয়া থাকে, একটা ইওলোর দায়িত্ব দেওয়া থাকে বিভিন্ন ট্রেনিং অ্যাটেন্ড করার, বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করার, পরীক্ষার ডিউটি, ভোটের ডিউটি, এমন কোনো ডিউটি নাই যে ভেটেরিনারিয়ানের কপালে জোটে না। তাহলে সে এই সেবাটা দেবে কিভাবে? আমার কাছে মনে হইছে যে এই যে আমার স্ট্রাগলের লাইফে আমি এই জায়গাটাও একটা নতুন স্টেপ গ্রহণ করি, যে চেঞ্জ আনতে হবে। এই চেঞ্জের মধ্যে ডায়াগনস্টিকের চেঞ্জটা আগে নিয়ে আসতে হবে। আমি যখন এটা শুরু করি যে চেম্বার সিস্টেম আমি কখন করতে পারবো? যখন অনেকগুলো লোককে আমি নিয়ে আসতে পারবো। হুম, নিয়ে আসতে আমি তো গরুকে নিয়ে আসতে পারবো না। লোকের কথা শুনে তো একই ধরনের চিকিৎসা। আপনি দেখবেন ফিল্ডে গিয়ে একজন কোয়াক যে ধরনের ট্রিটমেন্ট দিচ্ছে, একজন ভেটেরিনারিয়ান গিয়ে সেম ট্রিটমেন্টই দিচ্ছে। একটু কম বেশি, হুম, ১৯-২০। তখন ভেটেরিনারি কোয়াক বলতেছে যে কি পার্থক্য? ডিউ টু অ্যাবসেন্স অফ ডায়াগনোসিস ফ্যাসিলিটিস। যদি ভেটেরিনারিয়ানটা টেস্ট করতো, টেস্ট করে আলাদাভাবে অ্যাকুরেট ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিত, ট্রিটমেন্টই চেঞ্জ হয়ে যেত। হুম, এই জায়গাটায় আমি ১ম স্টেপ নেই যে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিকে আমাকে হাত দিতে হবে। আমার একটা চেম্বার সিস্টেম করে তারপরে আমি ডায়াগনোসিসে হাত দেই, এবং আস্তে, 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 আস্তে দেখি যে লোকজন আসে,
আমার বুঝে যে না আমার কাছে আসতে গেলেই মানুষ জানে যে ওনার কাছে আসতে গেলেই গরুর ক্ষেত্রে যা যা বের হয় সেগুলো নিয়ে আসতে হবে। যেমন একটা গরুর সমস্যা হয়েছে যে পাতলা পায়খানা, ও জানে যে আমার কাছে আসলে স্যারের কাছে গেলে শুধুমাত্র গোবর নিয়ে গেলে হবে না, গোবর নিতে হবে, রক্ত নিতে হবে, দুধ নিতে হবে, যে জায়গার সমস্যা সেটা নিতে হবে, হুম, নিয়ে আসতে হবে। আর তা না হলে উনি বাড়িতে আসবেন। তো বাড়িতে গেলে তো আবার ওই ঘটনাই হুম, হবে, হুম, আমার আবার ডায়াগনোসিস করে তারপরে আমি ট্রিটমেন্ট দিব। ট্রিটমেন্ট দিবেন। হুম, আলটিমেটলি আজকে অনেক লোক সেবা পাচ্ছে এই জায়গাটাতে। এখন ডক্টর ফুল টাইম ডক্টর দেয়া আছে, ডক্টররা সেবা করছে, আমি কিন্তু নাই, আমি অ্যাবসেন্ট। হুম, হুম। কিন্তু এখন প্রতিষ্ঠান একটা নেই, এখন প্রতিষ্ঠান হয়ে গেছে ২টা। আমার গ্রামের বাড়িতে যখন আমি রংপুরে এটা সেটেল করলাম, মনে হলো যে আমার গ্রামের বাড়িতে ওদের হক আছে, ওই লোকদেরও হক আছে, তখন ওখানে আমি একটা প্রতিষ্ঠান করি। এবং ওই জায়গাটা আমার ছোট ভাই জি। ডাক্তার তৌফিক, ও তখন ও ও অলরেডি এই সময়টার মধ্যে আমি যখন রংপুরে একটা স্ট্রাগল করছি, ও তখন আমার বাড়িতে, গ্রামের বাড়িতে বাবা মাকে না ছেড়ে তাদেরকে সাথে নিয়ে ও ওখানে শুরু করে, প্র্যাকটিস শুরু করে। তো ইন দ্য মিনটাইম ২০১৬ সালে বাবা মারা যায়। তারপর থেকে ও আ নিজের মতো করে একটা কেরিয়ার ডেভেলপ করে ওই জায়গাটায়। আজকে ওর মাধ্যমে অনেকগুলো লোক উপকৃত হইছে। এই যে সময়টাতে, এই সময়টাতে আমার ছোট ভাই আ যে সাপোর্ট, আমরা ২ ভাই মিলে যে কাজগুলো করি, তুই যে ডিসকাশন করি এবং এই ডেভেলপমেন্টের যে জায়গাটা, আমরা যে ২ জায়গায় ২ টা আইকন বলবো ভেটেরিনারি সেক্টরে, এটার পিছনের একটা বড় কারণ হলো আমরা পরামর্শ করে কাজ করি। এবং যখনই আমার কাছে যেটার মনে হচ্ছে যে এটা বেটার আউটপুট আসতেছে, সেটা ওকে জানাই। ও যেটা মনে করে যে বেটার আউটপুট আসতেছে, ও আমাকে জানায়। ২ জনে মিলে এনালাইসিস করে একটা নতুন আউটপুট তৈরি করি। এইভাবে আস্তে, আস্তে সেক্টরটাকে ডেভেলপ করার চেষ্টা করছি আরকি। যাক, বিশাল বিষয়। মানে অনেক বড়, বড় পদক্ষেপ নেওয়া হয়ে গেছে আপনার হাত ধরে। আশা করি সামনে আরো কিছু ভালো কিছু আসবে। আ আমার সবচেয়ে ভালো লাগছে রিসেন্ট আমি একটা আপনার কনটেন্ট দেখতেছিলাম। মানে গোবরকে মানে গোবর দেখিয়ে আপনি বলে দিতে পারতেছেন যে এই গরুটা ভালো হবে নাকি খারাপ হবে। মানে এটা খুবই ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে যে এটাও আসলে পসিবল হয় কিনা। আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন। ওই কনটেন্টটা আমি দেখছিলাম। তো এখন কথা হলো যে মানে এগুলো তো সবই আপনার এতদিনের সাধনার কারণেই আজকে এই জায়গায় হইছে। আমরা তো ওই যে আপনি ১ম এই অফ ক্যামেরায় বলতেছিলেন যে আমরা শুধু ভালো গরু চিনি যে ইয়া করে সিমটি দেওয়ার পরে ফিরে আসতেছি কিনা, হুম, এইটা হচ্ছে কিনা, ওইটা হচ্ছে কিনা। বাট আসল ইয়াগুলো আমরা কখনো জানি না এবং আপনার হাত ধরে আসলে অনেক কিছু জানার আছে। কিন্তু আমার সবচেয়ে অবাক লাগছে যে আপনার ওইখানে পেইজে আমি দেখলাম যে ফলোয়ার অনেক কম। এটার কারণ কি আসলে? কোনটা নতুন যেটা? হ্যাঁ। ও আচ্ছা। এটার কারণ হলো যে আমার আ এই মাসেই, হুম, এই মাসেই আমার ২ টা পেজ ডাক্তার মোহাম্মদ তৌহিদুল ইসলাম আর হচ্ছে আ লাইভ স্টক ইনস্টিটিউট রংপুর। এই ২ টা পেজই হ্যাক হয়ে যায়। আচ্ছা। আর ইউটিউব চ্যানেল যেটা, হুম, আমার ডাক্তার মোহাম্মদ তৌহিদুল ইসলাম ইউটিউব চ্যানেল, এটাও হ্যাক হয়ে যায়। আচ্ছা, এই, এই মাসেই। আচ্ছা। তো আমি তারপরেও শক্ত আছি, হ্যাঁ? কারণ হলো যে আল্লাহ যাকে যেভাবে উঠায় আরকি। তো ওটার জন্য চেষ্টা চলছে ফিরে আনার। তো এর মাঝেই যেহেতু আমার লোকজন সবাই জানে যে কিছু না কিছু ভিডিও আপনার তো অডিয়েন্সরা আসবেই। তো অপেক্ষা হ্যাঁ, করতেছে। অডিয়েন্সরা ওয়েট তারা করছে। কোথায় পাবে আর আপনাকে? এখন আপডেটেড এখন ৩ টা সিরিয়াস মোমেন্ট চলতেছে। হুম, একটা হচ্ছে বোভাইন এভিয়ানাল ফিভার, হুম, একটা হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, আরেকটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। হুম, তো এই সময়ে তো আমার কাছ থেকে টিপস তারা পাবেই, হুম, আপডেটেড টিপস। তখন আমি ২ টা আবার নতুন করে পেজ খুলি। হুম, ডাক্তার মোহাম্মদ তৌহিদুল ইসলাম নামে। তো এটাতে আমার এই গ্রিন কালারের শার্ট আছে। আগের যে সাদা শার্টগুলো আছে ওগুলো কিন্তু হ্যাকারের কাছে আছে সব। হুম। সাদা যে অ্যাপ্রন পরা। তো এখন যারা আছেন সাবস্ক্রাইবার বা যারা আমার ফলোয়ার আছেন, তারা এইটাতে আপনারা যুক্ত হবেন যে এইরকম সাদা পেজ যেটা সাদা মানে সবুজ যেটা কালার আছে বডি কালার। নাম কি একই নাম? নাম একই নামই দেওয়া আছে ডাক্তার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আর ইউটিউব চ্যানেল যেটা আছে ওটার নতুন নাম দেয়া আছে হচ্ছে ডাক্তার মোহাম্মদ তৌহিদুল ইসলাম অরিজিনাল, অরিজিনাল। অরিজিনাল। ওকে। তবে আমার আরেকটা হচ্ছে লাইভ স্টক ইনস্টিটিউট রংপুর নামে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। ওইটাতে বেশি ভিডিও যাচ্ছে এখন। হুম, হ্যাঁ? তবে যারা আছেন এখন অডিয়েন্স যারা আছেন আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে আপনারা যারা আছেন আ তারা যেন এই সময়টাতে হুম। ডিপ্রাইভ না হন। আপনারা এই পেজগুলোতে এবং এই চ্যানেল দুটোতে আ আপনারা বেশি নজর রাখবেন। কারণ এখন আপডেটেড ভিডিওগুলো এটাতেই আসবে। যতদিন অবশ্যই। পর্যন্ত আমরা আগেরটা ফেরত না পাচ্ছি আরকি। হ্যাঁ, এটা আসলে জানানো দরকার কারণ আপনার অডিয়েন্সরা অনেক সময় অপেক্ষা করতে হ্যাঁ। পারে।
আ স্যার আমরা একেবারে একটু ভিন্ন প্রসঙ্গে চলে আসি। সামনে হলো কোরবানির ঈদ। মেইনলি কোরবানির ঈদের সময় আমরা অনেক ধরনের প্রবলেম দেখতে পাই। বিশেষ করে আমরা অনলাইন মিডিয়াতে আমরা দেখতে পাই যে এই গরু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আ আমরা হাটে এই গরু মারা গেছে। মানে হঠাৎ করে তারপর অসুস্থ গরু অনেক দ্রুত সেল করার একটা তাড়াহুড়া থাকে। আ আসলে একজন খামারি অনেক দূর থেকে যখন ঢাকার দিকে নিয়ে আসার চিন্তা করে হাটগুলোতে, তার আসলে ১ম স্টেপ বা পদক্ষেপগুলা কি থাকা উচিত আপনার কাছে মনে হয়? দূর থেকে যারা নিয়ে আসে, এখানে একটা বিষয় হলো কি যে আপনার আ রুট লেভেল থেকে যখন গরুগুলো আসে, মেক্সিমামই কিন্তু দালাল, আবার ফড়িয়া যারা ব্যাপারী আছে তাদের মাধ্যমে আসে। হুম, কালেক্টর বলে আরকি এদেরকে। মেইনলি কিন্তু খামারি খুব কমই আসে। যেগুলো আমরা দেখি কান্নাকাটি করে গাবতলী হাটে, খুব কমই দেখবেন। যারা ঢাকার আশেপাশের, তারাই শুধুমাত্র ঢাকার গরুগুলা নিয়ে আসে। হুম, হুম, দূরের গরুগুলা কিন্তু খামারে নিয়ে আসার সুযোগও নাই। আমাদের উত্তরবঙ্গের লোক ওই খামার বাদ দিয়ে এসে গাবতলী হাটে পড়ে থাকবে, তাদের ওই টাইম নেই। তারা দরকার হলে আলুর জমিতে কাজ করবে। ওইখানে সময় দিবে। কিন্তু ওই নিয়ে এসে গাবতলী হাটে পড়ে থাকবেন। তো এখানে যেহেতু মিডলম্যান কাজ করছে, কোন গরুটার কি প্রবলেম এটা তো আর সে জানে না। সে শুধু সাইজ দেখে নিয়ে আসতেছে। আর একটা গরু একটা খামার থেকে যখন সেল হচ্ছে, আমাদের ভোক্তা পর্যায়ে যখন আমাদের কাছে আসছে, তখনও কিন্তু আমরা জানি না যে এই গরুটার হেলথ স্ট্যাটাস কি? হুম, হুম, এখানেও কাজ করার বিশাল স্কোপ আছে। আমাদের গরুর হাটগুলোতে হেলথ ক্যাম্প করা হয় হুম, 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 উপজেলা পর্যায় থেকে। কি আছে সেখানে? একজন অ্যাপ্রন পরে একজন এআই কর্মী থাকে। সে শুধু চেক করে গর্ভবতী গরু আছে কিনা গাভীটার ক্ষেত্রে। এর ক্ষেত্রে কি চেক করবে? এই জায়গাগুলোতে আমার মনে হয় পাস সিস্টেম থাকা দরকার। বোর্ডিং পাস যেমন দেওয়া হয়, হুম, এই বোর্ডিং পাস সিস্টেম থাকা দরকার। যে আসলেই এই গরুটা ঢাকায় যে যাবে, তার হেলথ স্ট্যাটাস কি? এটা একজন ভেটেরিনারির মাধ্যমে টোটালি ব্লাড প্রোফাইল দেখে এবং তার হেলথ স্ট্যাটাস দেখে একটা আ ডকুমেন্ট থাকবে। তারপরে সে মুভ করবে। তার বিপি কত? ব্লাড প্রেশার কত? তার ব্লাডের হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত? তার আসলে ব্লাডে অন্য কোনো প্রোটোজোয়াল ডিজিজ আছে কিনা? হুম, হুম, তার ব্লাড ক্যালসিয়াম লেভেলটা কেমন? তার ব্লাডের ম্যাগনেসিয়াম লেভেলটা ফল্ট আছে কিনা? ক্যালসিয়াম লেভেলটা বেশি আছে কিনা? তারপরে তার সিবিসি কেমন? এই জিনিসগুলো দেখে তারপরে গাড়িতে ওঠা উচিত। কিন্তু সেটা কি সম্ভব আমার দেশে? হইছে কি আজ পর্যন্ত? হয়নি না, তো। অবশ্যই। তো আমি কেমনে এক খামারি বা আমি যদি বলি ওই লোকটাকেই, যে লোকটা নিয়ে আসতেছে, এই লোকটাকে আমি কিভাবে আমি বলবো যে তুমি এইটা দেখেই অ্যা ম অ্যা নি বুঝতে পারবা যে এই গরুটা সুস্থ আর এটা দেখলে অসুস্থ। খালি নাক ঘামা, চোখ চকচকে এগুলো তো পুরানা দিনের কথা। এটা তো আজকের কথা না। এটা তো মেলা দিনের মান্ধাতা আমলের কথা এগুলো। এই কথার তো এখন সুযোগ নাই। যেখানে মানুষ এমন পর্যায়ে চলে গেছে, যেখানে অ্যা গে ডায়াগনোসিস ফ্যাসিলিটি মানুষের ক্ষেত্রে কোথায় চলে গেছে? আর সেখানে আমরা পড়ে আছি এখনো চোখ মুখ নিয়ে। হবে না তো। তারপরেও আমি বলি রুট লেভেল থেকে যখনই একটা গরু নিয়ে আসতে চাবে, সেগুলো যদি খুব বেশি হাই ওয়েটের হেভি ওয়েটের গরু হয়, বিশেষ করে এখন তো এঁড়ে গরুই আনবে। তো এঁড়ে গরুর ক্ষেত্রে যদি হেভি ওয়েটের গরু হয়, তাহলে সেক্ষেত্রে তার পানির ইনটেকের বিষয়টা, এটা নিশ্চিত করতে হবে। আর খুব ভালো করে খেয়াল করতে হবে, যেসব গরু আপনি গাড়িতে উঠানোর সময় খুব বেশি হাঁপাচ্ছে, হুম, উঠাতে গিয়েই মনে হচ্ছে যে খুব বেশি সে এরকম করতেছে। তো এই গরুটা আপনি মনে হতে পারে যে তাপমাত্রা বেশি, হ্যাঁ? আ এটাকে গরমের কারণে গাড়িতে উঠাচ্ছি, একটু হুম, হাঁপায় গেছে এইজন্য এরকম হুম, করতেছে। এটা তো কার্ডিয়াক একটা ডিজিজের কারণেও তার এরকম হতে পারে। হুম, অবশ্যই। তার একটা ক্রনিক রেসপিরেটরি ডিজিজের কারণেও তো এটা হতে পারে। তার ক্রনিক কিডনি ফেইলিউর ডিজিজ অ্যা কারণেও তো এটা হতে পারে। তার তো দীর্ঘমেয়াদী মানে ইউরিনারি ইনফেকশনের কারণেও এটা হতে পারে। আপনি কোনটাকে আপনি এখন গুরুত্ব দেবেন? মূল কথা এইরকম যদি দেখা যায়, তাহলে সেইসব গরুকেই দূর পথে ট্রান্সপোর্ট না করাটাই ভালো। হুম, আর দূরে যখন নিয়ে আসা হবে, এই সময়টাতে একটু খেয়াল রাখতে হবে, যারা দূরে ট্রান্সপোর্ট করবেন, তারা ২ দিন আগে থেকেই হাই এনার্জি জাতীয় যে খাবারগুলো আছে, সেগুলো কম দিবেন। যদি টেম্পারেচার হাই থাকে। হুম, হুম, তাহলে মানে এনভায়রনমেন্টাল টেম্পারেচার যদি বেশি থাকে, তাহলে সেই সময়টাতে যেন এনার্জি জাতীয় খাবারগুলো কম দেওয়া হয়। যখন হ্যাঁ, ট্রান্সপোর্ট করবেন তার ২ থেকে ৩ দিন আগে। আর মিডল পথে যদি আমার রংপুর থেকে ঢাকায় আসে, হুম,
মিডল পথে কম করে হলেও ৩ থেকে ৪ বার তার ওয়াটার ইনটেকের ব্যবস্থা করা উচিত। হ্যাঁ। একটা জায়গায় দাঁড়ায় ওয়াটার ইনটেক আমরা কিভাবে করাই? আমি দেখছি যে ওই গামলা দিয়ে চলন্ত পথেই ওখানেই দিচ্ছে বা বালতি দিয়ে ওখানেই দিচ্ছে। যখন গরুটা খুব বেশি হাঁপাচ্ছে তখন নদীর পানি নিয়ে এসেও ওকে বাঁচানোর চেষ্টা, ওইখানে পাইপ দিয়ে করার চেষ্টা। ট্রাকগুলোতে যে গরুগুলো নিয়ে আসা হয় আলাদা একটা ছাউনি দেয়া থাকলে খুব ভালো হয়। উপরে যদি ছাউনি থাকে তাহলে হুম, ছায়ার মধ্যে আসতে পারবে। তাহলে তাদের কষ্টটা কম হবে। ভালো হবে কিন্তু যারা অবশ্যই। আসলে বিজনেস করে তাদের কিন্তু ওদের হেলথ কন্ডিশন দেখার সুযোগ নাই। সুযোগ খালি নেই। কোনমতে এসে এখানে ফেলতে পারলেই বাঁচে। হুম, তো যার জন্য যদি আমরা ছায়ার ব্যবস্থা করতে পারি, এটা একটা। আরেকটা হচ্ছে মাঝপথে যদি ৩ থেকে ৪ বার পানির ব্যবস্থা করতে পারি। আর এই সময় কোনো খাবার দেওয়াটাই উচিত না। এই চলন্ত পথে খাবার দেওয়াটাই উচিত। যদি দিতে চায় কেউ সাকুলেন্ট ফডার, শুধুমাত্র ঘাস, ফ্রেশ ঘাস একটু দিতে পারে। তাছাড়া অন্য কিছু না দেয়াই ভালো। হুম, অবশ্যই। স্যার এই যে বিশেষ করে এখন তো অনেক গরম পড়তেছে। গরমকাল যেহেতু গ্রীষ্মকাল এখন চলতেছে, এটা নিয়ে কোনো উপদেশ আছে কিনা? গরুর ক্ষেত্রে যে অনেক সময় আমরা তো জানি যে গরু আসলে একটু ঠান্ডা ওয়েদারটাকে বেশি হুম, পছন্দ করে। এক্ষেত্রে কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা? বিশেষ করে হাটগুলাতে এখন যেহেতু গরমকালে সবচেয়ে বেশি গরমের সময় আমাদের হাটটা এবার বসবে। আচ্ছা। হাটের মধ্যে, হ্যাঁ, হাটের মধ্যেও ওই একই কথাই বলছি যে হাটের মধ্যে আ যেগুলো বড় গরু, হুম, যেগুলো আমি বলব যে ৪০০ কেজির উপরে বডি ওয়েট, এই ক্লাসিফিকেশন করা দরকার। হুম, যদিও করা থাকে, তারপরেও স্পেশাল অ্যাটেনশন যেমন সিসিইউ, আইসিইউ এরকম থাকে না? হুম, সেরকম আমার মনে হয় এখানেও থাকা দরকার। সেটা হচ্ছে যে যেগুলো হেভি ওয়েট হুম, গরু আছে সেই গরুগুলো আলাদাভাবে আইসোলেটেড করে এবং যেগুলো ৩০০ কেজির নিচে আছে এগুলোকে মোটামুটি আ রাখা যাবে আমাদের দেশি সহকারে। একই ম্যানেজমেন্টের মধ্যেই রাখা যাবে। যেগুলো দেখা যাচ্ছে যে হেভি ওয়েটের তাদের ক্ষেত্রে রুফটপ যেটাকে বলছি আমরা। হুম, রুফটা আমাদের হাটের ক্ষেত্রে দেখা হচ্ছে কি যে ঠিক দাঁড়ায় আছি আমরা তার উপরে হয়তো ১ থেকে ২ ফিট বা ৩ ফিট ফ্যান রাখার পরে হয়তো ৩ ফিট জায়গা রাখছি। হুম, এইরকম ছাউনি দিয়ে রাখা এবং মেক্সিমাম ক্ষেত্রে ত্রিপল দেয়া হচ্ছে। এই জায়গাটাতে একটু কারেকশনের দরকার আছে। সেটা হাইটটা অবশ্যই কম করে হলেও সর্বনিম্ন হলেও ১৬ ফিট এবং সর্বোচ্চ ৩০ ফিট দিলে বেশি ভালো হয়। হুম, হুম, কারণ আপনি হাটের মধ্যে ফুল টাইম কারেন্ট যেমন আশা করতে পারেন না, বিদ্যুৎ। হুম, আর হাটের মধ্যে ছাউনিযুক্ত জায়গাও আশা করবেন না গরুর ক্ষেত্রে। ওপেনই থাকে এটাই সবথেকে ভালো। হুম, তবে যে জায়গাটাতে আপনি অসুস্থ গরু অথবা বেশি ওয়েটের গরুগুলোকে রাখতে চান, অসুস্থ গরু বলতে যেটা অল্পই হাঁপায় হুম, যাচ্ছে, এদের জন্য যে রুফটপটা এটাকে আলাদাভাবে তৈরি করা দরকার। যে কম করে হলেও ৩০ ফুট হলে বেশি ভালো হয়। যদি ৩০ ফিট করতে পারেন, হুম, এটা অনেক বেটার। কারণ কি? যে এটা যতটা উপরে থাকবে, যে উপরের যে তাপটা নিচে আসতে দেবে না। আর মাঝখানে অনেক এয়ার ফ্লো পাবে। গরম বাতাসটা বের হয়ে যাওয়ার সুযোগ পাবে। তাতে আপনার যদি বিদ্যুৎ নাও থাকে, তাও এইখানকার এই হাটের অ্যানিমেলগুলো ভালো থাকবে। এটা হাট কমিটিকে এই ইনিশিয়েটিভগুলো নিতে হবে। শুধু খামারির দোষ দিলে হবে না। আমরা অ্যানিমেলগুলোকে রাখতেছি, সারাটা জীবন রাখছি ওকে ঘরের মধ্যে। মনে রাখতে হবে যে এই গরুগুলোকে আজকে ৫ বছর কোনোটার বয়স, কোনোটার ৩ বছর, ২ বছর একে কিন্তু ঘরের মধ্যেই রাখছি আমরা। হুম, ওকে অবশ্যই। কিন্তু বের করিনি। হুম, আজকে নতুন একটা জগতে আনছি। সেখানে আপনাকে ওই জগতের মতো না হলেও কিছুটা হলেও তাকে সুবিধা দিতে হবে, যেটাতে সে কমফোর্ট ফিল করবে এবং যেটাতে তার জীবনটা বেঁচে থাকবে আফটার এই হার্টের পিরিয়ডটা পার হওয়ার পরে অন্ততপক্ষে যে মানুষের কাছে যাবে সেই সময়টা পর্যন্ত যেন সে ভালো থাকে, এই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। অবশ্যই। কোরবানি ঈদের সময় আসলে দেখা যায় যে আপনার হলো যে রাস্তা দিয়ে যখন গরুগুলাকে নিয়ে যায়, বিশেষ করে ট্রাকগুলাতে করে, হুম। তখন দেখা যায় যে অনেক গরু আসলে দাঁড়ায় থাকতে আর হয় না। অনেক সময় আর বিশেষ করে অনেক জ্যাম থাকে ওই টাইমটাতে। আ যখন আসলে ঈদের টাইমটা বিশেষ করে থাকে ওই আগ মুহূর্তে যখন বিশেষ করে গরু শর্ট পড়লে অনেক সময় গরুগুলাকে পাস করা হয় যাতে একটা সোর্স এর ইয়াটা বেশি হয়। তো ওই ক্ষেত্রে যেটা দেখতে পাই যে অনেক গরু একদম মানে বসে পড়ে। মানে আমি অনেক সময় দেখতাম। মানে একটা অন্যরকম একটা মায়া কাজ করত যে আসলে গরুগুলা কতটা কষ্টের মধ্যে দিয়ে পার করে। মানে কেউ কোনো গুরুত্ব দেয় না। কারণ হলো যে ইনকামটাকে সবচেয়ে বেশি বড়ভাবে দেখে। আ এটা আসলে সবচেয়ে কঠিন জিনিস আসলে। প্রাণীকে কষ্ট দেওয়া নিয়ে ইসলামে অনেক মানে বিধান আছে যে আসলে এগুলা থেকে বিরত থাকা উচিত। কিন্তু আমরা আসলে ওগুলো মনে হয় পালন করা হয়ে ওঠে না। মানে ব্যবসার দিকে বেশি নজর হয়ে উঠে না যায়। এইটার এখন আরো একটা ব্যাপার থাকে। সেটা হচ্ছে যে এখানে ট্রাক ঢোকার ক্ষেত্রে কিছু নিয়ম আছে কিন্তু হুম, ঢাকা শহরে। হুম,
আপনি আ সবসময় এসে ঢুকাতে পারবেন না। আচ্ছা, আচ্ছা, টাইম আছে। আচ্ছা, এই টাইমের মধ্যেই ঢুকতে হবে। আচ্ছা। তার আগে যদি আপনি আসেন দাঁড়ায় থাকতে হবে হুম, বাইরে। যার কারণে ওনারা হয়তো ওইভাবেই নিয়ে আসে। তো যারা ট্রান্সপোর্টে কাজ করে তারা এটা বেশি ভালো বোঝে। তবে আমরা তো অ্যানিমেলের নিয়ে কাজ করি। হুম, তাদের বেটারমেন্টটা তো আমরা দেখব। আপনার ও যেমন খামারে যেভাবে থাকে ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা পরে সে কিন্তু শোয়। হুম, খাওয়া-দাওয়া, গোসল-টোসল এগুলো করার পরে তাকে কিন্তু শোয়। শোয়ার পরে ১ ঘন্টা ২ ঘন্টা তাকে রেস্ট দেওয়া হয়। তারপরে সে আবার দাঁড়ায়। আবার সে ৩-৪ ঘন্টা থাকে তারপর আবার শোয়। এইভাবে কিন্তু তার খামারের জীবনটা যায়। যখন আপনি ট্রান্সপোর্ট করতেছেন ১২ ঘন্টা দাঁড় করায় রাখছেন। তো এই সময় তো কষ্ট দিতেই হচ্ছে আপনাকে। যদি আপনি পারেন সবথেকে ভালো হয় এই গরুগুলোকে নামায়া মাটির মধ্যে রেখে ১-২ ঘন্টা রেস্ট দিয়ে আবার উঠানো। হুম। কিন্তু এটা আসলেই আমরা মুখ দিয়ে বলতে পারি ইটস হয়ে ওঠে। কোয়াইট ইম্পসিবল। এটা আসলে একজন ব্যাপারীর পক্ষে এটা করাটা খুব ডিফিকাল্ট। কারণ ওই গরুগুলোকে ও যখনই বের হয় যেভাবে লাফালাফি করে, হুম, ট্রাকে উঠাইতেই অনেকের পা ভেঙে যায়। কারণ হুম। এরা ভয়ে এমন লাফালাফি করে যে দেখা যাচ্ছে যে একটা পা ভেঙে গেলে তো ওর মূল্যই শেষ। মূল্যই শেষ। তো আমি বলব যে অন্ততপক্ষে আপনারা এটা তো করেন যে ট্রাকের মধ্যে একটা বেডিং দেন। হ্যাঁ, হ্যাঁ। মোটা একটা বেডিং দেন। বেডিংটা হচ্ছে খড় একেবারে ২ ফিট ৩ ফিট উঁচা করে খড় দেন। দেয়ার পরে আপনার একটা ট্রাকে ২ টা অ্যানিমেল ধরে বড়গুলার মধ্যে। হুম, হুম, আমি যদি ছোটগুলা বলি যে একটা বড় ট্রাকে ৪ টা বা ৬ টা অ্যানিমেল ধরছে। হুম। আপনি সেখানে ২ টা নেন। আপনার কস্টিং বাড়ুক, কিন্তু আপনি ২ টা নেন। তাকে যদি শুয়ে থাকার মতো স্পেস দিতে পারেন, তাহলে ও যদি ওই যাইতে ক্লান্ত বোধ করে ও শুয়ে পড়বে ওখানে। হুম, হুম। আর এইটা বেডিংটা আপনি একটু হাই করে দেন। তাহলে ওর মতো করেই ও রিল্যাক্স হয়ে বসতে পারবে। আর উপরে একটা ছাউনির ব্যবস্থা করেন। আপনি যদি কিছুই না পারেন অন্তপক্ষে এই ৩ টা কাজ করেন আর ৩ ঘন্টা পর পানি দেন। তাও আপনার অ্যানিমেলগুলো এতটা অমানবিকভাবে আসবে না এবং আপনার গরু এভাবে মারা যাবে না। আপনি যে পয়েন্টটা বলছেন, মানে কোন ব্যাপারই আসলে এই জিনিসটা করবে না। কারণ হলো যে কস্টিং এর অনেক বড় একটা বিষয় থাকে। মানে পারলে আরো ২ টা গরু এক্সট্রা করে ঢুকানো যায় ঢোকা কিনা সেটা নিয়ে তারা চিন্তা করেন। আ স্যার আসলে যেটা হয় কি কোরবানির সময় আমরা আসলে অসুস্থ গরু চিনতে পারি না অনেক সময় হাটে গিয়ে। বিশেষ করে ক্রেতারা আমরা যারা ক্রেতা থাকি। আবার বিশেষ করে যারা আসলে গরু কিনে ব্যবসার জন্য কিনে, তারা অনেক সময় গরু চিনতে পারে না। আসলে অসুস্থ গরু চিনার উপায় কি, কি? চোখে দেখে চোখে দেখে বাহ্যিকভাবে। চোখে দেখে বাহ্যিকভাবে তো কমনলি কিছু উপায় আছে, যেটা সবাই জানে। আচ্ছা। যে আপনি এমন কিছু বলেন যেটা সবাই জানে না। সবাই জানে না। হ্যাঁ, আচ্ছা, অসুস্থ গরু চেনার উপায় একটা হচ্ছে আপনি দেখবেন যে আ ঘন শ্বাস নেওয়া। আচ্ছা। দ্রুত শ্বাস নিচ্ছে। হুম, আ এখন কিভাবে বলবেন? এই কথাটা বলতে গেলেও সমস্যা। কারণ হলো যে আমরা যেভাবে খাবার যে দিচ্ছি আমরা, কেউই কিন্তু মেইনটেইন করে দিচ্ছে না। হাই এনার্জি ফুড দিচ্ছে, আবার দেখা যাচ্ছে হাই টেম্পারেচার এর মধ্যেও হাই এনার্জি ফুড দিচ্ছে। হুম, আ এই ঘন দ্রুত শ্বাস নেয়া, হুম, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আমি বলি যে চোখ যেন আপনি দেখেন যে চোখ আমরা সবাই বলি যে চোখের চারপাশ ফোলা থাকা চলবে না। হুম। এগুলো কমন বিষয়। যেটা জানেন সবাই সেটা হচ্ছে যে বডির মধ্যে চাপ দিলে হ্যাঁ, আ বসে থাকবে, উঠবে না। হ্যাঁ। তারপরে হচ্ছে চোখের চারপাশ ফোলা থাকবে না। আ মাজেলটা ঘামা মাজাটা থাকবে। গাওয়া থাকবে। হ্যাঁ, আমি এই ৩ টা পয়েন্ট বলতে চাচ্ছি না। হ্যাঁ। কারণ এই ৩ টা পয়েন্ট সবাই used to হয়ে গেছে। এটা জানে। তারপরেও মরে। হুম, তারপরেও গরু নিয়ে যাওয়ার পরে মরে। তো আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে গরুটা হাঁপাচ্ছে বেশি। আরেকটা হচ্ছে গরুটা উঠার সময় দেখবেন সে স্বাভাবিকভাবে উঠতে পারছে কিনা। হুম, হচ্ছে ওঠার সময় আপনি কাউন্ট করবেন ১ থেকে ৫। ১, ২, ৩, ৪, ৫ এর মধ্যে গরুটা উঠলো কিনা। যদি দেখেন গরুটা উঠতে ২০ গুনছেন তারপরেও উঠছে না, পাটা ভাঁজ করে অনেকক্ষণ আছে, তারপরে উঠতেছে, এই গরুটা নেয়া থেকে বিরত থাকবেন। কারণ এর অন্য কোনো সমস্যা না থাকলেও দীর্ঘমেয়াদের যে ডিজিজগুলো আছে তার মধ্যে কোনো না কোনো একটা থাকতে পারে। হুম, আরেকটা হচ্ছে যে আপনার এই সময়ে গরু কেনার ক্ষেত্রে যে লুজ মোশন, হুম, যে পায়খানা পড়তেছে, হুম, হুম, যে আমরা মনে করি যে অনেক দূর জার্নি করে আসলো, জার্নি করার কারণে পায়খানাটা এরকম হয়তো হুম, হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে। তবে সেটা যেন দুর্গন্ধযুক্ত না হয়। হুম। যদি দুর্গন্ধযুক্ত হয় তাহলে এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা রোগের কারণেও হতে পারে।
তো এই জিনিসগুলো আপনি সুস্থ অসুস্থ গরু, আর একটা বিষয় হলো যে মানুষের ক্ষেত্রে আর অ্যানিমেলের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে খুব বেশি রোগের সমস্যা নেই, যে যেটা এই মাংসের মাধ্যমে মানুষের ছড়াতে পারে হুম, কয়েকটা ডিজিজ হুম, বাদে। তাই আমার মনে হয় না যে খুব বেশি বিচলিত হওয়ার কিছু আছে, হুম, যে আমি একটু চামড়া বসলো, উঠলো, আ এটা দেখেই আমি বুঝতে পারলাম যে একদম সেফ একটা গরু নিয়ে আসলাম, হুম, হুম, এমনটা হুম। নয় আরকি। আচ্ছা, অনেক সময় কি হয় স্যার অসুস্থ গরুকে অনেক সময় বিভিন্ন মেডিসিন দিয়ে চিকিৎসা পদ্ধতিটা কন্টিনিউ করে। সেটা না বোঝানোর সময় অনেকে করে ফেলে। এখন ওই গরুগুলা কিনার পরে যদি খাওয়া হয় সেটা কি আমাদের উপর কোনো ইফেক্ট পড়ে কিনা? আ খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি আশাই করতেছিলাম। আমাদের দেশে বিজ্ঞানীর অভাব নাই। হুম, হুম? যারা যে সাইডে বিজ্ঞানী, তারা সে সাইডে কথা না বললে অন্য সাইডে কথা বলতে বেশি পছন্দ করে। আর বিশেষ করে এগ্রিকালচার আর লাইভ স্টকে তো কথাই নাই। এখানে তো সবাই মাস্টার। হুম, সবাই সাজেশন দিতে চায়। তো ইনজেকশন বা মেডিসিন এই শব্দটার প্রয়োগের ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে। হুম, বিশেষ করে মেডিসিন এই কথাটা যখন একজন ভেটেরিনারিয়ান বলবে, হুম, তার ক্ষেত্রেও সাবধান থাকা উচিত। যে মেডিসিন দিয়ে গরু পালন করা হয় কিনা। হুম, অসুস্থ গরুকে সুস্থ করার ক্ষেত্রে একটা আলাদা ট্রেন্ড থাকে, সময় থাকে। অসুস্থ গরু দেখেই বোঝা যায় যে তার শরীর খারাপ, হুম, এবং সেটাকে কেউ হাটেও নিয়ে আসবে না, সে সুস্থ না হওয়া পর্যন্ত। কারণ টাকা পাবে না, এটা কিন্তু জানে সবাই। হুম, তাহলে আমরা যে খাবো, আমরা তো অবশ্যই হেলদি গরু দেখেই তো কিনবো। হুম, অবশ্যই। হেলদি গরু দেখেই তো কিনতেছি। হুম, কেনার পরেও আমার মনের মধ্যে কেন এইটা, যে আসলে এটাকে কোনোভাবে হয়তো খারাপ কোনো ঔষধ দিয়ে এটাকে ঠিক করা হয়েছে, সেটা আমার জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে কিনা? তার হুম, মানে কি? তার মানে গরু হৃষ্টপুষ্টকরণ করার ক্ষেত্রে আমি কিন্তু মোটাতাজাকরণ কথাটাকে অপছন্দ করছি এখন। হুম, হুম, হুম। আল্টিমেটলি এটা চেঞ্জ করতেছে। আমি মনে করি যে এটাকে পুষ্টকরণ বলা উচিত। হৃষ্টপুষ্টও বলা উচিত না, পুষ্টকরণ। আচ্ছা। যে পুষ্টির যে ডেফিসিয়েন্সিটা আছে, হুম, এই ডেফিসিয়েন্সিটা পূরণ করে আমি এটা হাটে ছাড়তেছি। হুম, নিয়ে আসতেছি অপুষ্টিযুক্ত গরু। হুম, নিয়ে এসে আমি তাকে পুষ্টি দিচ্ছি। পুষ্টি দিয়ে পুষ্টি পূরণ হচ্ছে, হেলথটা স্বাভাবিক অবস্থায় আসতেছে, তাকে আমি সেল করছি। তাহলে এই অপুষ্টিজনিত গরুটাকে নিয়ে এসে আমি ইনজেকশনের মাধ্যমেই হোক, আর মুখে খাওয়ানোর মাধ্যমেই হোক, ট্যাবলেটের মাধ্যমেই হোক, সিরাপের মাধ্যমেই হোক, যাই খাওয়াচ্ছি সেটা তো আমি পুষ্টিই দিচ্ছি। হুম, হুম, কৃমির ঔষধটা বাদে যা দিচ্ছি আমি, সবই তো পুষ্টিই দিচ্ছি। হুম, তাহলে এই যে ইনজেকশন দিচ্ছি আমি, এই যে মুখে ট্যাবলেট দিচ্ছি, সিরাপ দিচ্ছি, এগুলোকে আমি মেডিসিন বলছি কেন? মেডিসিন শব্দটা তো নেগেটিভ ইমপ্যাক্ট আছে। হুম, অবশ্যই। মেডিসিন মানেই এটা মনে হয় ক্ষতিকারক। মেডিসিন মানেই এটা মনে হয় খারাপ। আমরা যে একটু জ্বর আসলে গা ম্যাজম্যাজ করলে তো আমরা প্যারাসিটামল খাই, নাপা খাই। হুম, অবশ্যই। আমি তো একবারও মনে করি না এটা আমার জন্য ক্ষতিকর হতে পারে কিনা। না, আমার একটু লুজ মোশন হলো, আমি তো ফ্লাজিল খাচ্ছি। আমি তো ডাক্তারের কাছেও যাচ্ছি না। ২ দিন খাচ্ছি, ঠিক হয়ে গেল। এটার তো ডিউরেশন মেইনটেইন করলাম না। কিন্তু একবারও তো মনে করলাম না যে এটা আমার জন্য ক্ষতিকারক হবে কিনা। হুম, হুম, গরুর পুষ্টি ঢুকানোর ক্ষেত্রে আমরা মনে করি যে পুষ্টি কিভাবে ঢুকবে? আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণেই আমরা অনেক ধরনের কথা বলছি। সেটা হচ্ছে গরুর পুষ্টি ঢোকার মাধ্যম হলো, গরুকে আমরা যেমন মানুষ ট্যাবলেট ইউজড টু প্রতিদিন সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে, গরুকে কিন্তু এটা করা মুশকিল। খুবই মুশকিল। হুম, আপনার একটা গরুকে ওষুধ খাওয়ানোটা, যারা এগুলা নিয়ে কমেন্ট করেন যে গরুকে মেডিসিন দিয়ে মোটা করা হয় এটা সেটা, তাদেরকে গিয়ে গরু আগে ট্যাবলেট কেমনে খাওয়াইতে হয় এটা আগে দেখা লাগবে। হুম, যে আগে খাওয়ায় দেখেন কেমনে খাওয়াইতে পারেন। একটা পাউডার দিবেন খাবারের মধ্যে, তাই গরু খাবে না। ২ দিন খাওয়া বন্ধ করে দেবে। যার জন্য আমাদের ইনজেক্টেবল ফর্মে যেতে হয়। আর ইনজেক্টেবল ফর্মে একটা ভিটামিন দিতে গেলেও আপনি বলেন এটা মেডিসিন। ইনজেক্টেবল ফর্মে একটা অ্যামাইনো অ্যাসিড দিতে গেলেও বলেন আপনি মেডিসিন। ইনজেক্টেবল ফর্মে একটা ব্যথানাশক দিতে বলেও আপনি বলেন মেডিসিন। ইনজেকশন ফর্মে আমরা যেটাই দিতে চাই বলেন আপনি স্টেরয়েড। যেটাই দিতে চাই আপনি বলেন যে অ্যান্টিবায়োটিক। একটা পাইলেন কই ভাই আপনি? আপনার যে এই বাংলাদেশে আমি দেখছি রিসেন্টলি ডাক্তার নাবিল, হুম, ডাক্তার ডাক্তার নাবিল, ডাক্তার নোবেল, যিনি না ডাক্তার নাবিল একাডেমি, তাই না? নেবিল, নাবিল। নাবিল। ডাক্তার নাবিল আমাদের রংপুরের। উনি তো একজন বিশিষ্ট ব্যক্তি। হুম, উনি পর্যন্ত ব্রয়লার নিয়ে একটা কথা বলতেছে। হুম, দেখলাম। হ্যাঁ? ব্রয়লারে কি বলছে? ব্রয়লারে বলছে, "ব্রয়লারের ডিম কেউ খাবেন না।" হুম, আচ্ছা উনি কি জানে ব্রয়লারের ডিম কোনটা? ব্রয়লারের ডিম আজ পর্যন্ত মানুষ চোখে দেখছে? মানুষ যা দেখতেছে সব লেয়ারের ডিম। বলছে ব্রয়লারের ডিম খাবেন না।
তাহলে সিম্পল শব্দগতভাবেই আপনি ব্রয়লারের ডিম কোনটা জানেন না, আপনি সেটা নিয়ে একটা সাজেশন দিয়ে দিলেন যে ওইটাতে এই 30 দিনের মধ্যে মোটা হয়ে যায়, এমন মেডিসিন দিয়ে মোটা হয়ে যায়। 30 দিনে মেডিসিন দিয়ে মোটা করার মতো তাহলে দেশি মুরগিকে দেন, ওই মেডিসিন যেহেতু আছেই ও তো মোটা হবে, ওকে 7 মাস খাওয়াইলেও তো মোটা হবে না। এটা জেনেটিক্যালি মডিফাইড একটা হচ্ছে ব্রিড, যেটা ওইভাবে ওই সময়ের মধ্যে তাকে কম খাবার দিলেও বেশি মোটা হবে সে। তো এই জায়গায় আমাদের অনেক হুজুররাও এগুলা বয়ান দিচ্ছে যে আপনার এই ব্রয়লারের ডিম খাবেন না। তো ব্রয়লারের ডিম, একটা ডিমের দাম 5,000 টাকা পড়বে। ব্রয়লারের যে বাবা মাগুলো আসে, দাদা দাদি আসে বাংলাদেশে, একটা করে মুরগি কত টাকা করে কেনা হয় জানেই না ওনারা। ওর যে গ্র্যান্ড প্যারেন্টস থেকে যে প্যারেন্ট আসে সেটা কত টাকা সেটা জানে না, তারপরে যেটা আসে সেটা আমরা ব্রয়লার হিসেবে পাই, ব্রয়লারের বাচ্চা হিসেবে পাই, ডিম না। ব্রয়লারের ডিম বাজারে নাই। তো যার কারণে আমরা বলছি যে এই যে বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা এগুলো নিয়ে কথা বলছেন, অবশ্যই একজন কনসালটেন্ট নিয়ে আসেন ভাই। এমনি একজন মিডিয়া ব্যক্তিত্ব হলেই আপনি তাকে দিয়ে অন্তপক্ষে এই সায়েন্টিফিক কথাগুলো বলেন না, যার কারণে আমাদের এই প্রোপাগান্ডাগুলো ছড়ায় যাচ্ছে, নেগেটিভ প্রোপাগান্ডা, যেটা আমাদের এই সেক্টরের জন্য ক্ষতিকারক। আপনি মেডিসিন শব্দটা আনবেন কেন? মেডিসিনটা আপনি যদি পজিটিভলি নিতে পারেন তাহলে আপনি আনেন, আর আপনি যদি পজিটিভলি না নিতে পারেন তাহলে আপনি কেন আমার লাইভ স্টকের উপর মেডিসিন চাপাই দিলেন? আপনি ইনজেক্টেবল ফর্মে আমি ভিটামিন দিব, এই মোটাতাজাকরণে যেগুলো ব্যবহার করে ম্যাক্সিমামে ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড এবং আপনার হচ্ছে নিউট্রিশনাল জাতীয় মাল্টিভিটামিন, ম্যাক্সিমাম স্পেসিফিক ভিটামিন আছে। এগুলো আমার যে ইউটিউবার যারা বাংলাদেশে আছে, ফেসবুকে যারা মানে মিলিয়ন ফলোয়ার আছে, এরাও এগুলো নিয়ে ব্যস্ত। এরা কি করে, এই মেডিসিন দিলাম দিয়ে গরু মোটা হইলো, 30 দিনে দেখেন গরু আমার কি, ও আসলে জানেই না, ওরা এই সম্বন্ধে নলেজই নাই, ও এই নিয়ে বক্তব্য দিচ্ছে। আমাদের এই সেক্টরে যত এই রকম অজানা লোকের আবির্ভাব বেশি হবে, তত আমাদের এই সেক্টর থ্রেটের দিকে যাবে। আমি প্রথম বাংলাদেশে এগুলো নিয়ে কথা বলা শুরু করি, আস্তে আস্তে এখন একটা ইয়াতে আসি, কিন্তু এটা আমাদের মনে হয় সবারই বলা উচিত। যারা ভোক্তা আছেন তাদেরও এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে ইনজেকশন মানেই মেডিসিন না, ইনজেকশন মানে একটা প্রয়োগের পদ্ধতি মাত্র। অবশ্যই। আ স্যার, অনলাইনে অনেক আমরা তথ্য দেখতে পাই। আসলে ভুয়া তথ্য বিশেষ করে থাকে যে আসলে এত অল্প সময়ের মধ্যে গরু খামার দিলে সফল হয়ে যাওয়া যায়। মানে অল্প সময়ের দ্রুত সফলতার জন্য এই পদক্ষেপগুলা নিন। মানে একেবারে ভুয়া তথ্য দিয়ে আসলে ভিডিওর ভিউর জন্য আরকি অনেকেই ভিডিও তৈরি করে থাকে। এই নিয়ে আপনি কি ধরনের সতর্কতা বা পরামর্শ দিবেন? এই নিয়ে তো আমি খুব বিরক্ত, আচ্ছা। ভীষণ বিরক্ত। কারণ যে ভিডিও তৈরির ক্ষেত্রে কি মানদণ্ড আছে নাকি? না। যার কোনো জ্ঞান নাই ওইও তৈরি করে। হুম, ফানি ভিডিও বানাচ্ছে। ওর যদি মনে হয় হঠাৎ করে যে ফানি ভিডিওর জায়গায় আমি একটু গরু নিয়ে ভিডিও করি, হুম, হয়ে গেল। হুম, কারণ ওর তো ফলোয়ার আছে। হুম, বিশেষ করে ফেসবুকটা অ্যাভেলেবল হয়ে এটা আরও বেশি সমস্যা হয়েছে। ইউটিউব তো দখল পুরোটাই কোয়াকের দখলে, আমি বলব। যার নলেজই নেই এই সম্বন্ধে, যে একটা গরুর খামার দিয়েছে 2টা গরু নিয়ে, ওয়ে ভিডিও করতেছে প্রতিদিন, কারণ ভিডিও থেকে ইনকাম করতেছে সে। ভুয়া তথ্যের বিষয়ে যা বলবো যে এখানে যারাই এক্সপার্ট নয়, সেটা বড় খামারি হোক কিংবা ছোট খামারি, হুম, সে যদি কোনো সাজেশন দেয় অবশ্যই তার মধ্যে একটা উদ্দেশ্য আছে, এবং সাজেশন মধ্যে যদি দেখায় যে আমি এটা খাওয়াচ্ছি দেখেন 30 দিনের মধ্যে এটা হচ্ছে, দ্যাট মিন্স সেটার এজেন্ট সে। এই পদ্ধতিটা আপনিও ফলো করেন, সারা বাংলাদেশে 1000টা লোক যদি ফলো করে তাহলেই তার সাপে বর হয়ে গেল, তার ইনকাম ছক্কা মারিয়ে দিল। যার কারণে একটু বুঝে শুনে এগুলোতে পা দিতে হবে, বা বুঝে শুনে এই ভিডিওগুলো গ্রহণ করতে হবে। আপনার একটা ভিডিওতে আমি এরকম দেখলাম যে স্বল্পমেয়াদী গরুর খামারের জন্য এই ধরনের পরিকল্পনা নেওয়া উচিত। আ তাহলে অনেকটা ওইরকম সেম কেস হয়ে গেল না? না, স্বল্পমেয়াদী গরুর খামারের ক্ষেত্রে আমি যেটা বলি যে আমি আ যে ভিডিওগুলোতে বলেছি স্বল্পমেয়াদী, সেগুলোর ক্ষেত্রে মেক্সিমাম ক্ষেত্রে আমি বলেছি যে আমাদের দেশে এই ট্রেন্ডগুলো আছে, যেগুলো সারা বাংলাদেশে আ সবাই জানে না তথ্যটা। হুম, হুম, যেমন আপনি যদি সিরাজগঞ্জ, বাঘাবাড়ির সাইডে দেখেন, এখানে দেখবেন যে 6 মাসের একটা বাছুর কেনে, এঁড়ে বাছুর। পাবনার সাইডেও কিন্তু হয় এরকম। 6 মাসের একটা এঁড়ে বাছুর কিনে সে বিক্রি করতেছে 12 মাসে। এটা তো স্বল্প মেয়াদের মধ্যেই পড়ল। হুম,
সে কিন্তু আর রাখতেছে না এই গরুটা। এ আরেকটা পার্টির কাছে দিচ্ছে, যে পার্টিটা আবার কিনতেছে 12 মাসের গরুটা। হুম, হুম, সে আবার 1 বছর রাখলো। 1 বছর করে সে বিক্রি করে দিচ্ছে বাইরের পার্টিকে। চট্টগ্রামের পার্টি, নাহলে সিলেটের পার্টি, নাহলে ঢাকার পার্টি। হুম, হুম, এই যে স্বল্পমেয়াদে আমাদের দেশে আছে এই ট্রেন্ডগুলো, সেগুলোর ক্ষেত্রে আমি বলেছি স্বল্পমেয়াদী। আর স্বল্পমেয়াদীর ক্ষেত্রে আমাদের দেশে যে হৃষ্টপুষ্টকরণের যে থিমটা আছে 3 মাসের বা 6 মাসের, এটা তো আসলে পুরোপুরি হাড্ডিসার গরুগুলোকে নিয়ে পুষ্টিকরণ করে ছেড়ে দেওয়া। এটা আহামরি লাভের ক্ষেত্রে লাভযুক্ত যে এমনটা বলবো না আমি। কারণ এগুলো দেশি গরু নিয়েই কাজ। এগুলো রুট পর্যায়ে যারা করতেছেন, আমাদের যে প্রান্তিক খামারি যারা আছে, তারা তো আসলে পুষ্টিতে অতটা সচেতন না। তারা মূলত খড় খাওয়ান, কোনো কৃমি ওষুধ দেন না। এই হাড্ডিসার গরুগুলো হয় এবং মাঝখানে যাদের একটু বুদ্ধি আছে, তারা এই গরুগুলো কিনে নিয়ে এসে একটু কার্বোহাইড্রেট যুক্ত খাবার বেশি দিয়ে এটাকে সেল করছে। মূলত লাভবান হচ্ছে তারাই। তো আসলে এই যে শর্ট টার্ম প্রজেক্টের ক্ষেত্রে যারা এটা ব্যবহার করছে, এটা একসময় থাকবে না। কারণ আমার রুট পর্যায়ের যে খামারি আছে, এই খামারিরা কিন্তু অলরেডি সচেতন হওয়া শুরু হয়ে গেছে। কারণ আমাদের মতো লোকজন ভিডিও করছে, তারা কিন্তু বুঝছে যে ৩ মাস পর অন্তপক্ষে দিতে হবে, হুম, কৃমি ওষুধ দিতে হবে। তারা কিন্তু এইটুকু বোঝে যে শুধু খড় খাওয়ালে হবে না, কিছু হুম, ঘাসও দিতে হবে। তাই যে লোকটা সারাদিন অটো চালায়, অটো চালানোর পরেও দিন শেষে যাওয়ার সময় সে ওই ঘাসের দোকান থেকে ২ আঁটি ঘাস নিয়ে কিন্তু সে আবার যাচ্ছে। আমি এমনও দেখেছি এখন যে সাইলেজ কিনছে তারা, কিনে খাওয়াচ্ছে। তার মানে তারা সচেতন হচ্ছে। যদি তারা সচেতন হয়, এই মিড পর্যায়ে যারা মনে করতেছে যে এই যে হাড্ডিসার গরু নিয়ে এসে মোটা করব, আর দিন, দিন ওই রুট লেভেলের খামারিদেরকে তাদের ঘাড়ের উপর বন্দুক রেখে আমি লাভবান হব, এই দিন কিন্তু কমে আসতেছে। আল্টিমেটলি আপনাকে রাইট ওয়েতেই আসতে হবে। যে হৃষ্টপুষ্টকরণের, ফ্যাটেনিং এর যে মূল পয়েন্ট, সেই জায়গাতেই আসতে হবে। হুম, অবশ্যই। খামারে অনেক সময় আমরা মানে বুঝে উঠতে পারি না কিভাবে আসলে অপচয়টা কমাবো। তো আপনি একটা ভালো কনটেন্ট দেখলাম বানিয়েছিলেন যে অপচয় কমিয়ে কিভাবে আসলে লাভবান হওয়া যায় খামারগুলাতে। মানে ওইটার কয়েকটা পয়েন্ট বললে যাতে যারা আসলে খামারি আছে তাদের জন্য উপকার হয়। অপচয় কমান, লাভ বাড়ান, হ্যাঁ? এরকম একটা আছে, কোটেশন দেওয়া আছে আরকি। এক্সাক্টলি। তো টাইম টু টাইম তো এটা আমি দেখছি। ছোট বড় খামার মিলিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে অপচয় করেন। হুম, হুম, যেমন আমি ছোট খামারিদের কথাই যদি বলি একটা। হুম, উনি গরু কিনছেন একটা, গরু কিনে ৳৬০,০০০ দিয়ে একটা গরু কিনলো। হুম, কিনে নিয়ে আসলো বাড়িতে। নিয়ে হুম, আসার পরে সে প্রতিদিন তার পিছনে ৳৩০০ ৳৩৫০ খরচ করছে। হুম, খাবার খাওয়াচ্ছে, খাবার নিয়ে আসতেছে। হুম, সে হিসাব রাখছে না। হুম, ১ বছর পালার পরে সেটা বিক্রি করলো ৳১,২০,০০০। সে মনে করছে ৳৬০,০০০ তার লাভ হইছে। মাঝখানে খাবার খরচের হিসাবটা কিন্তু সে রাখে নাই। হুম, 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 হ্যাঁ? এটা একটা অপচয়। কারণ আপনি যদি হিসাব করেন, দেখা যাবে তার ১,৫০,০০০ খরচ হয়ে গেছে অলরেডি। সে বেচছে কিন্তু ১,২০,০০০ এ। তার কিন্তু অলরেডি ৩০,০০০ লসে আছে। সে বিক্রি করার পর মনে করছে যাহ, আ আমি তো লাভ করছি। এটা হচ্ছে নলেজ নাই তার ইকোনমিক্স সম্বন্ধে। এটার একটা হচ্ছে খাদ্যের অপচয়। হুম, YouTube, Facebook দেখে বিভিন্ন ধরনের মেডিসিন বলতেছে যেগুলা। মেডিসিন নয় কিন্তু এগুলো। এগুলো সব হচ্ছে সাপ্লিমেন্ট। এই সাপ্লিমেন্ট নিয়ে তারা মোটাতাজাকরণের ক্ষেত্রে বা হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে অনলাইনে বিভিন্ন জায়গায় অর্ডার দিচ্ছে, নিয়ে আসে খাওয়াচ্ছে। হুম, সে উপকৃত হোক বা না হোক, ফিডব্যাক তো আর দেখার সুযোগ নেই। সে নিয়ে আসছে। হুম, সে অবশ্যই। লস হোক আর লাভ হোক, সে কিন্তু একটা অপচয় করে ফেলল। হুম, আল্টিমেটলি সেটা যদি সে ঘাস খাওয়াইতো, ওই টাকা দিয়েই সে কিন্তু আরো বেটার আউটপুট পাইতো। হুম, কিন্তু ওই যে অল্প সময়ে বড়লোক হওয়ার একটা টেনডেন্সি থাকে মানুষের, যে আমি অল্প সময়ে পাবো। কিন্তু গরু কিন্তু অল্প সময়ে অল্প সময়ে বড়লোক আপনাকে করবে না কখনোই। হুম, শর্ট সময়ে আপনি ২ টা জায়গায় ২ টা বিজনেস করতে পারেন শর্ট সময়ে। যেটা আপনাকে রাজাও বানাইতে পারে, ফকিরও বানাইতে পারে। একটা হচ্ছে জুয়া খেলা, আরেকটা হচ্ছে এই যে অনলাইনে বিভিন্ন ধরনের এখন যে আসছে, সিস্টেমগুলো আসছে। তো সেটাও তো এক প্রকারের জুয়া। হুম, এগুলাতে আপনি এক মুহূর্তে রাজা হয়ে যেতে পারেন। কিন্তু আপনি ম হৃষ্টপুষ্টকরণ করবেন শর্ট সময়ে, এটা বাংলাদেশে খুব বেশি দিন সাস্টেইন করবে না। আর অপচয় কমানোর ক্ষেত্রে আরেকটা কথা বলব, সেটা হচ্ছে আমরা ফ্যান চালাই। আমাদের দেশে চালগুলোকে উঁচা করি না, চারপাশে খোলামেলা রাখি না। আপনি খোলামেলা রাখেন, চালগুলো উঁচা করেন, আপনার ফ্যানও দরকার পড়বে না। এই ফ্যানটা শুধু অপচয় না, গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কমাচ্ছে এবং সেটা সিলিং ফ্যান। সিলিং ফ্যান না দিয়ে আপনি চারিপাশে জানলা করেন, আপনি স্ট্যান্ড ফ্যান ইউজ করেন।
এখানে আপনার গরুর লাভ হবে। গরুর যেমন বাড়বে, প্রোডাকশন যেমন বাড়বে, তেমনি গরুর কষ্টও কমবে। সবাই আসলে গরুর খামার দেওয়ার একটা স্বপ্ন দেখে। তো অনেকের কাছে পুঁজি থাকে না। অনেক সময় অল্প পুঁজি নিয়ে শুরু করার একটা চিন্তা করে। অল্প পুঁজি নিয়ে কি আসলে শুরু করা উচিত? মানে বিশেষ করে গরুর খামারে? হ্যাঁ, অল্প পুঁজি নিয়েও করা যাবে। তবে তার শক্তি থাকতে হবে। তার অ্যাসেট হলো তার শরীরের শক্তি। আচ্ছা, তার ইন্টারেস্টিং। শরীরে যদি শক্তি থাকে হুম, এবং সেভাবে যদি সে করতে পারে, হুম, গরুটা হচ্ছে একটা যন্ত্র। হুম, এই যন্ত্র হলো কি, ফাইবার জাতীয় খাবার খাবে, প্রোটিন জাতীয় খাবার তৈরি করবে। আমাদের দেশ উল্টা। আমাদের দেশে আমরা সবসময় অল্প সময়ে বেশি আউটপুট চাই। যার কারণে আমরা এখন প্রোটিন খাওয়ায় প্রোটিন চাচ্ছি। কিন্তু এই লোকটার গায়ে যদি শক্তি থাকে, পুঁজি কম থাকে, হুম, উনি গরু কিনে নিয়ে আসুক, উনি ফাইবার জাতীয় জিনিস হলো ঘাস, হুম, খড়, হুম, আবার সামান্য কিছু দানাদার উনি ব্যবহার করুক, হুম। উনি ভালো আউটপুট পাবে। পরিশ্রম করে যাক এবং নিয়মিত কৃমিনাশক দেখ, কৃমিনাশক দেওয়া এবং নিয়মিত গোসলটা যেন ভালোভাবে দেয় এবং আশপাশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, অন্যান্য রোগগুলো যেন না আসে তার জন্য যেন টিকা দেয়, এগুলো খুব কম দামে পাওয়া যায়। এগুলো যদি উনি মেইনটেইন করে, হ্যাঁ, উনি অল্প পুঁজিতেও গেইনার হতে পারবেন। অবশ্যই। তাও একটু সময় সাপেক্ষ হবে। মানে ২ টা থেকে হ্যাঁ, ৪ টা। সময় লাগবে। হ্যাঁ, একটু সময় লাগবে, আস্তে, আস্তে বাড়বে কিন্তু সে গেইনার হবে। অবশ্যই। আ স্যার আচ্ছা গরুকে দৈনিক কত লিটার পানি খাওয়ানো উচিত? অনেকে এটা নিয়ে আর পানি কিভাবে খাওয়ানো উচিত? অনেকে এটা নিয়ে কনফিউশন এ থাকে অনেক সময়। ভুল আচ্ছা, কিছু পদক্ষেপ নেয়। গরুকে পানি খাওয়ানোর নিয়ম, আ বডি মেইনটেন্যান্স এর জন্য 10% পানি লাগে। হুম, ১০০ কেজি ওজনের একটা গরুর মিনিমাম 10% তার বডি মেইনটেন্যান্স এর জন্য লাগে। 10 থেকে আচ্ছা। 15%। হুম, কিন্তু পানি সে কতটুকু ইনটেক করবে, এটা নির্ভর করবে তার বডি রিকোয়ারমেন্টস অনুযায়ী। হুম, সে যতটুকু পানি দরকার সে কিন্তু অতটুকুই নিবে। হুম, এখন একটা গরুর ক্রনিক কিডনি ডিজিজ আছে। তাকে আপনি বেশি পানি খাওয়ালে হিতে বিপরীত হবে। হুম, হুম। একটা গরুর জন্ডিস আছে। হ্যাঁ, সে কিন্তু ন্যাচারের থেকে বেশি পানি খাবে। হ্যাঁ, স্বাভাবিকের থেকে বেশি পানি খাবে কিন্তু তার শরীর ওইভাবে বাড়বে না। হুম, তাই আপনি তার বডি অনুযায়ী তার নেবে। আবার একটা গরু দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী প্রোটোজোয়াল ডিজিজে আক্রান্ত। সে হুম, কিন্তু পানি যতই আপনি দেন না কেন ওর মধ্যে চিটাগুড়, তারপর সল্ট, পিঙ্ক সল্ট যাই লাগেন, হুম, সে কিন্তু পানি খাওয়া বাড়াবে না। রোগ জাতীয় জিনিস যদি শরীরের মধ্যে থাকে, স্পেসিফিক ডিজিজ যদি থাকে এবং সেই অনুযায়ী যদি তার ওয়াটার ইনটেকটা কম হয়, আপনি স্বাভাবিকভাবে যতই অ্যালাউ করেন না কেন সে ওই রোগের চিকিৎসা না হওয়া পর্যন্ত সঠিকভাবে পানি নেবে না। আমি বলি গরু পানি খাবে অ্যাড লিবিটাম। অবারিত পানির সোর্স থাকবে তার সামনে। তার যতটুকু দরকার নেবে। আমার যেমন দরকার আমি পানি খেয়ে নিচ্ছি যখন দরকার, ওরও ঐরকম সোর্স রাখতে হবে যখন দরকার সে ততটুকুই নেবে। অবশ্যই। আ এখন বর্তমানে খামারগুলাতে কয়েকটা কমন রোগ দেখা যাচ্ছে বারবার। এটা আপনিও বলছিলেন যে আ ওই রোগগুলা প্রতিকারের জন্য কি, কি পদক্ষেপ নেওয়া উচিত এখন বর্তমানে? আমি তো একটা ভিডিও আ রিসেন্টলি দিয়েছি। তো হুম, যাই হোক হয়তো চ্যানেলের ইয়ার কারণে পেজ চলে যাওয়ার কারণে অনেকে হয়তো এটা পায়নি। হ্যাঁ, তবে হুম, আপনারা আ জানবেন যে এই সময়টাতে যেহেতু খুব বেশি আ প্রাদুর্ভাব দেখা যাবে হচ্ছে লাম্পি স্কিন ডিজিজের লাম্পি স্কিন এবং খুরা রোগের একটা প্রাদুর্ভাব থাকবে। হুম, আর সামনে বর্ষা কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের সিজন চেঞ্জের কারণে কিন্তু বর্ষাটা এখনো হুম, শুরু হয়নি। তো বর্ষার ক্ষেত্রে বাদলা রোগের একটা প্রাদুর্ভাব থাকবে। আচ্ছা। আর এই বর্ষার মধ্যেও আমাদের দেশে কিছু, কিছু জায়গায় দেখা যায় বর্ষার পরপরই শীতের মধ্যে অ্যানথ্রাক্স রোগটা চলে আসে। তাই আমাদের খামারিদেরকে কিন্তু এখন বেশ কয়েকটা ডিজিজ নিয়ে অ্যালার্ট থাকতে হবে। এখন এফিমেরাল ফিভারকে মিটিগেট করার জন্য ফাইট করতে হবে তাদের সাথে। কারণ এফিমেরাল ফিভারের কোনো ভ্যাকসিনেশন নেই। হুম, বোভেন এফিমেরাল ফিভারের যেহেতু ভ্যাকসিনেশন নাই, আপনি মশা-মাছিকে কন্ট্রোল করে মশারি দিয়ে পুরো খামার ঘিরেও কিন্তু খুব বেশি কন্ট্রোল যে করা যাবে তা না। অন্ততপক্ষে যেটাতে আক্রান্ত হবে সেটাকে ট্রিট করা, সঠিক উপায়ে ট্রিট করা। সাথে, সাথে অ্যান্টিবায়োটিকে না যাওয়া এবং সঠিক যে চিকিৎসা পদ্ধতি সেটা ফলো করা। আমি কিন্তু এ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। এর পাশেও খুরা রোগ, খুরা রোগের জন্য যারা ভ্যাকসিনেশন এখনো করেননি, খুব তাড়াতাড়ি ভ্যাকসিনেশনটা করে ফেলবেন। তাহলে আমরা সামনের যে ধকলটা আছে এটা সামলাতে পারবো। লাম্পি স্কিনের ক্ষেত্রেও তাই বলছি। বাছুর থেকে শুরু করে যতগুলো গরু আছে সবাইকে লাম্পি স্কিনের টিকাটা এখনই দিয়ে নেন। এরপরে বাদলা রোগ। আপনি সময় পাবেন না সর্বোচ্চ হলে ১ মাস। এর মধ্যে আপনার বাদলা রোগের টিকাটাও দিয়ে দিতে হবে। এটা সরকারি হাসপাতালে পাওয়া যায়। এভেইলেবল টিকা আছে। হুম। এর সাথে, সাথেই আপনি ১৫ দিন পরে অ্যানথ্রাক্স রোগের টিকাটাও করে ফেলেন।
তাহলে আপনার সামনের যে সিজনটা আছে এটা পুরোটাই সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাবে। হুম, তো এই সামনের এই রোগগুলোর ক্ষেত্রে আমার মনে করি যে আ আমার ক্ষেত্রে যে সাজেশন সেটা হচ্ছে সবার আগে টিকাটা নিশ্চিত করা। হুম, এরপরে অসুস্থ গরু খামারে না ঢুকানো। যেটা অসুস্থ হয়েছে ওটাকে ট্রিটমেন্ট করা। আবার যেটা অসুস্থ হয়েছে সেটাকে আলাদা করে ফেলা। এই কাজগুলো তো করবেই। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। অবশ্যই। স্যার এই যে বর্ষাকালে কথা বললেন, শীতকালে কথা বললেন। এই সময় গরুর অনেক ধরনের মানে বর্ষাকালের ক্ষেত্রে একেক রকম অসুবিধা দেখা যায়, শীতকালের ক্ষেত্রে একেক রকম অসুবিধা দেখা যায়। আবার গ্রীষ্মকালের ক্ষেত্রে একেক রকম অসুবিধা দেখা যায়। বর্ষাকালের ক্ষেত্রে একজন খামারে কি, কি পদক্ষেপ নেওয়া উচিত? শীতকালের জন্য কি, কি পদক্ষেপ নেওয়া উচিত? আর গ্রীষ্মকালের জন্য কি, কি পদক্ষেপ নেওয়া উচিত আলাদা করে? আচ্ছা, গ্রীষ্মকালে মেক্সিমাম সময়ে দেখা যাচ্ছে হুম, ইনসেক্টের প্রাদুর্ভাবটা বাড়ে হুম, খুব। বিশেষ করে মশা-মাছি এগুলো বাড়ে এবং এই ঘটিত রোগগুলো এরা বাহক হিসেবে যেসব রোগের কাজ করে আ সেই রোগগুলো কিন্তু খুব বাড়ে। তো এই সময়টাতে আমাদের আশেপাশের যে জায়গাগুলো আছে, ঝোপঝাড় যেগুলো আছে সেগুলোকে কেটে ফেলা এবং পরিষ্কার রাখা খামারের আশেপাশে অন্ততপক্ষে হুম, এবং খামারে প্রতিনিয়ত ডিসইনফেক্টেন্ট এবং মশা-মাছির যেন প্রাদুর্ভাবটা না বাড়ে, হুম, এইজন্য যে খামারের কর্নার যেগুলো আছে, পয়েন্ট যেগুলো আছে যেগুলোতে মশা-মাছির আনাগোনা এবং ডিম, লার্ভা তৈরি হতে পারে, এই জায়গাগুলোকে আগে বন্ধ করে দিতে হবে। এগুলো নষ্ট করে দিতে হবে। জমানো পানি যে জায়গাগুলোতে আছে সেগুলো যেন ডেস্ট্রয় করে দেওয়া যায় সেই ব্যবস্থাগুলো আগে থেকেই শুরু করতে হবে হুম, গ্রীষ্মকালের ক্ষেত্রে। বর্ষাকালের ক্ষেত্রে বর্ষাকালে আমাদের অনেক প্রবলেম আসে। বর্ষাকালে একটা বড় প্রবলেম হচ্ছে যে খাবারগুলোকে সঠিক রাখা, শুকনো রাখা হুম, এবং মাইক্রোটক্সিন যেন না হয়, সেটার ক্ষেত্রে একটা বড় বিষয় হলো বর্ষাকালের আগেই যে খাবারগুলো আপনি স্টোর করছেন এগুলোকে শুকিয়ে ফেলা এবং এমন একটা ভালো জায়গায় মজুত করা। বর্ষাকালীন সময়ে কিন্তু কৃমির উৎপাত বাড়ে। বিশেষ করে যেটা যে কৃমিগুলো পানির মধ্যে সাঁতরায়া জীবনের একটা স্টেজ পার করে। হুম, সেইসব কৃমি বিশেষ করে কলিজা কৃমি, তারপরে প্যারামফিস্টোমাম, রুমেন কৃমি, এই কৃমিগুলোর এই সময় প্রাদুর্ভাবটা বাড়ে। হুম, আপনি অন্যান্য সময় কৃমিনাশক হিসেবে কলিজা কৃমির ইনজেকশন না দিলেও এই সময়টাতে কলিজা কৃমির ইনজেকশন অথবা বোলাস আপনি বর্ষাকালের আগেই দেবেন, বর্ষাকালটা মিটিগেট করার জন্য। বর্ষাকালে বাদলা রোগ হয়। বাদলা রোগের টিকা কেউই দেই না আমরা খামারিরা। হুম, কেউই দেয় না। এই বাদলা রোগের টিকা প্রত্যেকটা হাসপাতালে পড়ে আছে। কেউ ব্যবহার করে না। আমার খামারিরা এত অসচেতন, বাংলাদেশে এত টিকা সরকার ভর্তুকি দিয়ে দিচ্ছে কিন্তু সেটা তারা প্রয়োগ করতেছে না। দামও কম। এই টিকাগুলো আপনারা নিশ্চিত করবেন বর্ষাকালে। হুম, শীতকালের আগে শীতকালে খুরা রোগটা দেখা যায় হুম, ভালোভাবেই। আ শীতকালের আগে খুরা রোগের টিকাটাও নিশ্চিত করতে হবে এবং এই সময় রেসপিরেটরি ডিজিজ গুলো বাড়ে এবং এই সময় পাতলা পায়খানার মতো কিছু রোগ আসে, যে রোগগুলো বাড়ে। এমনিই শীতকালে কিন্তু গরু বিশেষ করে ক্রস ব্রিড গরুগুলো কিন্তু ভালোই থাকে। তো এই সময় আপনার কোল্ড ওয়েভ বলে একটা কথা আছে। ঠান্ডা বাতাস সরাসরি গরুর নাকে যেন না লাগে। কোল্ড ওয়েভ যখন খুবই ঠান্ডা মাইনাসের দিকে, মাইনাসে তো যায় না, ৭-৮ এ যখন আসে আমাদের ১০ এর নিচে নামে। সেই সময়ে যেরকম ওয়েভটা যায়, এই ওয়েভটা যেন গরুর নাক বরাবর না লাগে। আপনি যে পর্দাটা ফেলবেন, পর্দাটা নাকের উপরে যেন থাকে। আ নাকের উপরে ফাঁকা থাকবে, নিচটা হুম, হুম, পর্দা ফেলানো থাকবে। এরকমটা আপনি নিশ্চিত করবেন, তাহলে শীতকালের যে সময়গুলো আছে, এই সময়গুলোতে আপনি ভালো থাকতে পারবেন। আরেকটা বিষয় হলো ঘাস। শীতকালে কিন্তু ঘাসের উৎপাদন কম। হুম, এটা আপনার আগে থেকেই মজুত করে রাখতে হবে যে শীতকালে যেন ঘাসের সংকটে আপনি না পড়েন। হুম। স্যার একদম আমরা শেষ দিকে চলে আসছি। যেহেতু আমাদের পর্বটা মেইনলি কোরবানি ঈদ কেন্দ্রিক। তো কোরবানি ঈদের সময় কোরবানি গরুকে আসলে জবাই করার আগ মুহূর্তে অনেক সময় অনেক ভুলবশত কারণে আমরা কষ্ট দিয়ে ফেলি। মানে ফালার ক্ষেত্রে, অনেক সময় জবাই করার ক্ষেত্রে। এইখানে কোনো পরামর্শ আছে কিনা? বা আ আমাদের ইসলামিক দিক থেকেও কিছু ইঙ্গিত আছে। বাট তারপরেও আপনার সাইড থেকে একদম গরুকে জবাই করার আগ মুহূর্ত থেকে কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই। আ আমি এ নিয়েও ভিডিও আছে আমার। তারপরেও বলছি যে আ উম যখন কোরবানির আগ মুহূর্তে আপনি বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে সে কিন্তু নতুন একটা সংসারে আসলো। হুম, আপনি যে কয়দিন রাখেন ভাই, ২ দিন রাখেন বা ৫ দিন রাখেন গরুটাকে, আপনি একটু আদর করে রাখেন। হুম, অনেক বড় কোটিপতির গরু, উম মানে মিলিয়নিয়ার বাংলাদেশে অনেক অ্যাসেট আছে তাদের। হুম, গরু কিনে নিয়ে আসছে, এমন জায়গায় ফেলায় রাখছে যে ওকে মনে হয় খাবার খড়টা ছাড়া আর কিছুই দেয় না। কোরবানির যেদিন করবে তার আগে ৪-৫ দিন এভাবেই রাখে। এভাবে রাখিয়েন না। আপনি অন্তপক্ষে ঘাস দেন,
24 ঘন্টা আগে খাবারটা বন্ধ করেন। পানিটা বাড়ায় দেন। পানি ইনটেকটা যেন সে ভালোমতো করতে পারে। তাহলে আপনার এর পরবর্তী প্রসেসিংগুলো সুবিধা হবে। আর এই সময়টাতে যদি কোনো অসুখ থাকে, আমি আপনাদের রিকোয়েস্ট করব অসুস্থ গরুটাকে ট্রিটমেন্ট করেন। হুম, আপনি জবাই করিয়েন না। আর কোরবানির ঠিক আগ মুহূর্তে আ আমাদের ক্ষেত্রে এই পয় নিষ্কাশন বা এই যে বর্জ্যগুলো আছে, বর্জ্যগুলো ডাম্পিং করার ক্ষেত্রে আমাদের একটু বেশি সচেতনতার দরকার। কারণ আপনি একটা গরুর আ যতগুলো উচ্ছিষ্ট আছে, সেগুলো আপনি হয়তো এলোমেলোভাবে ফেলে দিলেন। এইটা আশেপাশে হয়তো একটা ছোট খামারি আছে। এর একটা বড় ডিজিজ, এর একটা বড় কৃমি, যে কৃমিটা আসলে ওই খামারে ছিলই না। আপনি তার ইনফেক্ট করার জন্য আপনি ব্যবস্থা করে দিলেন। হুম, ক্ষতি করলেন। এই কাজটা না করে ডাম্পিংটা ভালোভাবে করতে হবে। মিনিমাম ৬ ফিট নিচে গভীর করে ফেলায় দেওয়া। সিটি কর্পোরেশন এলাকা হলে সিটি কর্পোরেশন যেন যেভাবে নিয়ে যেতে পারে সেটাকে মেইনটেইন করা। এই সময়ে যে আপনি জায়গাটা ধৌত করে দিবেন, এই ধৌত করার সময় অবশ্যই ডিটারজেন্ট দিয়ে মিনিমাম অন্তপক্ষে ডিটারজেন্ট দিয়ে আপনি ধৌত করে দেন। তাহলে ভাইরাস ঘটিত যে জীবাণুগুলো আছে সেগুলো অন্তপক্ষে মারা যাবে। আর কোরবানির সময় অনেকেই আমরা কষাই দিয়ে কোরবানি করি, হুম, কষাই দিয়ে করি। এই সময়টাতে খেয়াল রাখা দরকার যে গরুটাকে আমরা স্পাইনাল কর্ডে আঘাত করছি কিনা। হুম, যেটা খোঁচানো হয় আরকি। হুম, হুম। জবাই করার পরে আবার খোঁচানো হয় মাঝ বোঝানো বরাবর। হয়, হ্যাঁ। এটা অমানবিক এবং এই সময় গরুটা সেন্সলেস হয়ে যায়। এবং সেন্সলেস মানে পুরো শরীরটা অবশ হয়ে যায় এবং তার হার্ট থেকেও যে পাম্পিংটা করা দরকার সে পাম্পটা করে না। কসাইরা এই কাজটা নিয়মিতই করে এবং তাদের মাংসের ওজন বাড়ানোর জন্য এটা করে। একটা গরুতে কম করে হলেও যেটা ছোট-মোটো একটা গরুতে ৬ থেকে ১০ লিটার রক্ত থাকে। তো ১০ লিটার রক্ত যদি সে তার মধ্যে ২ লিটার বের করার পরে যদি সে ৮ লিটার রক্ত রাখতে পারে মানে ৮ কেজি মাংসের টাকা সে হবে। বেনিফিট করতে হুম, পারছে। হুম, হুম, যার কারণেই তারা কিন্তু বের করে না। হুম, তো যাই এই ক্ষেত্রে আপনারা একটু সচেতন হবেন যেন কেউ খোঁচা মারতে না পারে। গরুটাকে ছেড়ে দেন, হাত পা লাফালাফি করুক যতক্ষণ পর্যন্ত তার জীবনটা না যায়। হুম। স্যার আপনি আসলে অনেকটা সময় আমাদেরকে দিছেন। আপনার অডিয়েন্সের জন্য আপনি কিছু বলবেন কিনা? যারা আপনাকে এত ভালোবাসে এবং আপনাকে এই হুম। জায়গায় নিয়ে আসছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার এই যাত্রাটা অনেক আ পথ বাকি। হুম, আমার এই যাত্রার অনেক পথ বাকি। অনেক কিছু দেখার ইচ্ছা আছে এই সেক্টরকে নিয়ে। তো যারা আমার সাথে আছে, যারা আমাকে ভালোবাসেন, আ আশা করি তাদেরকে নিয়ে সামনে আগায়ে যাবো। তবে এই সেক্টরে যেসব ভুলভ্রান্তি আছে, এই ভুলভ্রান্তিগুলোকে আমি কারেকশনের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকি, বলে থাকি। হুম, এগুলো আপনারা মেইনটেইন করবেন। এর পাশাপাশি আপনারা একটু সচেতন হন ভাই। এই সেক্টরটাকে একটু ঘুরায় দাঁড়াতে দেন। হুম, এই সেক্টরটা বাংলাদেশে এমন একটাই সেক্টর আছে, যে সেক্টরটাকে আমূল পরিবর্তন করা সম্ভব এবং বাংলাদেশের একটা বিশাল রেভিনিউ আর্ন করা সম্ভব। একটাই সেক্টর সেটা হচ্ছে এই লাইভস্টক সেক্টর। লাইফস্টাইল। অতএব এই জায়গাটাতে আপনি একটু সচেতন হন। খালি YouTube আর Facebook দিয়ে চিন্তা করলেই হবে না। কারণ এখানে অনেক ফেক জিনিস আছে। ফেক দিয়েই ভরা। আপনি একটু সচেতন হন। সচেতন হলেই দেখবেন যে আপনার আশপাশ থেকে এইসব অ্যা অসচেতনতার যে উম ফলগুলো আছে, খারাপ যে জিনিসগুলো আছে সেগুলো সরে যাবে। আপনি লাভের যে মিষ্টান্নটা, লাভের যে মিষ্টিটা এটা আপনি ভোগ করতে পারবেন। অবশ্যই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এতটা সময় দিচ্ছেন এবং অনেক আসলে আপনাকে রিকোয়েস্ট করার পর আমরা পেয়ে গেছি। আর হলো যে আমাদের শোতে আসলে আমরা চেষ্টা করি যে কৃষিকে যতভাবে আসলে মানুষের কাছে তুলে ধরা যায় এবং সেটা লাইভস্টক সেক্টর হতে পারে, এগ্রিকালচার সেক্টর হতে পারে, যেই কোনো সেক্টরে। বাট কৃষিকে এক কথা হলো যে সামনের সারিতে নিয়ে আসা হলো আমাদের মেইন লক্ষ্য এগ্রিকালচার। তো এখানে আপনাকে পেয়ে আমরা আরো বেশি খুশি হয়েছি এবং আপনার হাত ধরে এবং সামনে আপনার যে নতুন পেজের কথা বললেন যে, নতুন যেটা ওখান থেকে আপনার অডিয়েন্সরা আরো ভালো কনটেন্ট পাবে এটা আশা করি। এবং আপনার কাছ থেকে তারা যে পরিমাণ উপকৃত আগে হতো, সামনে আরো বেশি হবে এটাও আশা করি আমরা। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকেও। আর আরেকটা বিষয় হলো যে আমি তো ডেইরি নিয়ে কাজ করছি দীর্ঘদিন। আপনি মোটা তাজার একটা শোতে রাখলেন। হয়তো ডেইরি নিয়ে অনেক অ্যাসপেক্ট আছে আরো বাকি। হুম, হয়তো ভবিষ্যতে সেটা নিয়েও কথা বলার আরো সুযোগ অবশ্যই থাকবে ইনশাআল্লাহ স্যার। এবং আ নতুন পেজ আমার যেটা এবং নতুন YouTube চ্যানেল যারা আ উম দেখবেন হয়তো আপনার মাধ্যমে, এই চ্যানেলটাতে আপনারা সবাই নতুনভাবে যুক্ত হন এবং নতুন যে জিনিসগুলো আছে সেগুলো আমি আ অনেক বিষয় আছে ডেইরিতে যেগুলো এখনো আমার এক্সপ্লোর করা বাকি। আমার এতদিন ধরে আমি গবেষণা করে আসছি হুম, লাইভস্টক নিয়ে। যে গবেষণার পার্টগুলো এখনো এক্সপ্লোর করিনি, সেগুলো আপনাদের সামনে এক্সপ্লোর করব। আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জি, আমাকে আ এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। আ দ্য এগ্রিকালচার শো এর
উত্তরোত্তর সাফল্য কামনা করছি আরকি। ইনশাআল্লাহ স্যার। ডেইরি যে বিষয়টা বললেন স্যার ইনশাআল্লাহ সামনে একটা বড় আড্ডা হবে ডেইরি নিয়ে আপনার সাথে ইনশাআল্লাহ। একটা শো হবে ইনশাআল্লাহ। ডেইরি বিষয়টা হলো কোরবানির আগে আমরা ডেইরি নিয়ে একটা পডকাস্ট হয়ে গেছিল। আচ্ছা, যার কারণে আপনার সাথে আমরা অন্য একটা টপিককে সিলেক্ট করা হইছে। তবে আমার প্ল্যানিং ছিল যে ডেইরিতে আপনার একটা পার্ট ছিল। তবে আপনি বলছেন ইনশাআল্লাহ আমরা আরেকটা পডকাস্ট একটা সময় করে আমরা আপনার সময় মতো বের করে দিব ইনশাআল্লাহ। ওপেন ক্যামেরায় আমরা বলে দিলাম স্যার। ওকে ঠিক ঠিক আছে। আছে। থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার। আসসালামু আলাইকুম।